আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাইকে কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। খুব সুন্দরভাবে ভাইয়াদের গত ৪ টা ক্লাস করেছো, বই পড়েছো, প্রবলেম সলভ করেছো, ভাইয়াদের দিয়ে হোমওয়ার্ক গুলা ঠিকঠাক মতো করেছো। সো এই আশা রেখে হচ্ছে আমরা আজকের ক্লাসটা শুরু করব। এর আগে ভাইকে জানায় দাও যে ভাইয়ের সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, সবকিছু শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ভাইকে জানায় দাও। তোমাদের কি অবস্থা বলো? আজকে হচ্ছে আমরা গত ক্লাসের কিছু টপিক একটু অ্যাডভান্স পড়া ট্রাই করব। অ্যাডভান্স বলতে হচ্ছে যেগুলো অ্যাডমিশনে আসার মতো। যত ক্লাসে গত ক্লাসে আমরা যা পড়িয়েছি ওইগুলা দিয়ে মোটামুটি এইচএসসি বা একাডেমিক কভার হয়ে গিয়েছে। আমরা হচ্ছে অ্যাডমিশনের কিছু স্বাদ তোমাকে দেব আজকের ক্লাসে। এর বাইরে হচ্ছে আমাদের যেই কম্পটন ইফেক্ট আছে, তারপর হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে। আমরা যদিও আনসার্টেনিটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতি এই জিনিসটা হচ্ছে আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি, বাট আমরা হচ্ছে ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে কিভাবে চিন্তা করা যায়। অ্যাকচুয়ালি তো জিনিসটা মানে কেমিস্ট্রি ফিজিক্স বলে আলাদা কিছু নাই, সবকিছুই সায়েন্স, রাইট? তাও ভাইয়া চিন্তা করব যে আ তোমাদের চিন্তা করাবো। ভাইয়া চিন্তা করব না। ভাইয়া অলরেডি অনেকবার চিন্তা করেছি যে আসলে কিভাবে এই জিনিসপাতিগুলা ফিজিক্স এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করা যায়। ঠিক আছে? ওকে। নাইম শিকদার বলতেছে নো প্রবলেম সলভিং, নো ক্লাস ডুইং। ভাই এখানে কেন আসতে তুমি বলো আমাকে? সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি জয়েন করেছে নিয়াজ মোর্শেদ, জয়শ্রী, ইফতাদুল, সুবহানা, ঋত্বিক, ওকে, জুবাইদা, কাজী জিতু, রুম্মানা, তন্নিমা, নিয়াজ মোর্শেদ, আচ্ছা, রাফা, সাকিবুল হাসান, নাইম, সায়রা, মিমি, উবাইদুল, তুন্নিদ, সেজুতি, মিমি, শ্রী পার্থ কুমার। আচ্ছা, অনেকে জয়েন করেছে। আমরা হচ্ছে আজকের ক্লাস শুরু করব। ঠিক আছে? সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইও ভালো আছি। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। আমরা শুরু করি। ঠিক আছে? আজকের আমরা ক্লাসের টপিকটা শুরু করি। ক্লাসের টপিক দেখো কি আছে? কম্পটন ইফেক্ট আর হাইজেনবার্গ এর অনিশ্চিত নীতি। যদি আমি বলি ইম্পর্টেন্স এর দিক দিয়ে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্স এর দিক দিয়ে হচ্ছে আমি যদি বলি কম্পটন ইফেক্টটা মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর বাকি জিনিসপাতিগুলো ফর এমসিকিউ। এই যে এই জিনিসপাতিগুলো তুমি এমসিকিউ জন্য জাস্ট একটু দেখে নিবা। তেমন রিটেনে আসে না। ঠিক আছে? কম্পটন ইফেক্ট দিয়ে মাঝে প্রবলেম চলে আসে। ঠিক আছে? আন্তিম করেন। হ্যাঁ, ভাই দেখাবো। রসায়নে দেখানো হয়নি। ভাইয়া কেন আছে বলো? আছি তো, রাইট? দেখাবো। আর গত ক্লাসে ভাইয়া তো একটু লেটে আসছিলাম। গত ক্লাসে হচ্ছে একটা আ পড়ানো হয়েছিল একটা টপিক যেটার নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। মনে আছে কিনা বলো? ফটো ইলেকট্রিক ইফেক্ট। মনে আছে এই টপিকটা? ভাইও লাস্টের দিকে একটু দেখাইছিলাম, রাইট? ভাইও একটু লাস্টের দিকে দেখাইছিলাম। সো ফটো ইলেকট্রিক ইফেক্টটা দিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসটা শুরু করব। ঠিক আছে? ফটো ইলেকট্রিক ইফেক্টটা দিয়েই আমরা আজকের ক্লাসটা শুরু করব। সো ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা যখন পড়তেছিলাম আমাদের কাছে একটা ব্যাপার আসলো। দেখো এরকম। আমাদের কাছে একটা সারফেস আছে। আমাদের কাছে একটা সারফেস আছে। সারফেসের মধ্যে কি থাকে? সারফেস হচ্ছে যেহেতু মেটাল দিয়ে তৈরি বা সারফেস হচ্ছে পদার্থ দিয়ে তৈরি। ঠিক আছে? সারফেস হচ্ছে পদার্থ দিয়ে তৈরি। পদার্থের মধ্যে ইলেকট্রন থাকে। ইলেকট্রন থাকে। এখন এই ইলেকট্রনটা কোন ইলেকট্রনটা ভাইয়া বলতেছি। ঠিক আছে? তুমি ধরো এই যে শীটটা বা পদার্থ এটা হচ্ছে সোডিয়ামের তৈরি। ঠিক আছে? সোডিয়ামের তৈরি। তুমি যখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা, এটার ইলেকট্রন বিন্যাস আসবে কি বলতো? 1s2, 2s2, 2p6 আর লাস্টে আসবে হচ্ছে 3s1। এই যে এই ইলেকট্রনটা s 3 নাম্বার s উপস্তরে যে ইলেকট্রনটা আছে এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, রাইট? এটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। সো এই যে ইলেকট্রনগুলো ভাইয়া লিখতেছি এখানে, এই যে ইলেকট্রনগুলো লিখতেছি এই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে? ইলেকট্রনগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এখন ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি ছিল? সূর্যের আলো যখন এখানে এসে পড়ে, যেকোনো একটা ইলেকট্রন এসে পড়ে, ইলেকট্রনটা কি করে? ওই এনার্জিটা শুষে নেয়। ওই এনার্জিটা নিজের মাঝে অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে কি করে? এনার্জিটা হচ্ছে ওই অ্যাটমটাকে ছেড়ে উপরের দিকে চলে আসে। সো ইলেকট্রনটা ওই আ সারফেস থেকে ছেড়ে উপরের দিকে চলে আসে। এই যে মেকানিজমটা, এই মেকানিজমটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে? এই মেকানিজমটাকে আমরা বলি হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ভালো কথা। ভালো কথা, ফটো ইলেকট্রিক ইফেক্ট বলি। এখন এই যে ফোটনটা আসছে, ইলেকট্রনটা বের হয়ে যাচ্ছে। ফোটনটা কত এনার্জি নিয়ে আসছে এটা দেখো। এটা হচ্ছে আমরা এই ইকুয়েশন থেকে জানি। HF E সমান HF। যেহেতু এখানে একটা ফোটন আসছে এজন্য ভাইরা একটা HF লিখলাম। দুইটা ফোটন আসলে দুইটা HF, তিনটা ফোটন আসলে তিনটা HF, চারটা ফোটন আসলে চারটা HF। ঠিক আছে? সো এই যে ফোটনটা আসছে, ফোটনটা হচ্ছে এই পরিমাণ এনার্জি নিয়ে আমার ইলেকট্রনকে আঘাত করেছে। ঠিক আছে? ইলেকট্রনকে আঘাত করেছে। এখন দেখো তুমি যখন সোডিয়ামের স্ট্রাকচারটা দেখবা, ঠিক আছে? সোডিয়ামের স্ট্রাকচার দেখবা, ধরো সোডিয়াম এটা,
প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, আর এটা তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনটা আছে, রাইট? সোডিয়ামের নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, রাইট? সোডিয়ামের নিউক্লিয়াস পজিটিভ চার্জে চার্জিত, আর ইলেকট্রন যেটা এটা হচ্ছে নেগেটিভ চার্জড, ঠিক আছে? নেগেটিভ চার্জে চার্জিত। সো এটা অবভিয়াস, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ কি করবে, টান দিয়ে ধরে রাখবে, যাইতে দিব না। এখন ইলেকট্রনকে বের করার জন্য তোমার কি করতে হবে, এই আকর্ষণ বলের বিরুদ্ধে একটা কাজ করতে হবে, আকর্ষণ বলটাকে আগে ছুটাই নিয়ে আসতে হবে, তারপরে একে তুমি বাইরে ফেলাইতে পারবে, রাইট? এই যে আকর্ষণ বলটাকে ছুটাই নিয়ে আসতেছো, এর জন্য কাজ করা লাগছে না? এই যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি তোমার এখানে দিতে হচ্ছে, যে এনার্জি আসলে কি করতেছে, যে এনার্জিটা করতেছে, এটা যে সোডিয়ামের নিউক্লিয়াস, এটা যে ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে সোডিয়ামের নিউক্লিয়াস থেকে দূরে সরাই নিচ্ছে, এই কাজটাকে বলা হচ্ছে কি বলা হয় বলতো, ওয়ার্ক ফাংশন অথবা কার্যাপেক্ষক, ঠিক আছে? ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক। সো একটা ইলেকট্রন সারফেস থেকে তখনই বের হবে, একটা ইলেকট্রন সারফেস থেকে তখনই বের হবে যখন সারফেসের অ্যাটমের নিউক্লিয়াস ইলেকট্রনটাকে কম শক্তি দিয়ে আকর্ষণ করবে, বা আমি বলতে পারি এভাবে, যেই ফোটনটা আপতিত হচ্ছে এর এনার্জি মাস্ট বি গ্রেটার দেন আমাদের এদের আকর্ষণের বিরুদ্ধে কৃত কাজ, ঠিক আছে? এর আকর্ষণের বিরুদ্ধে এক্স্যাক্টলি সাজনি সুন্দর একটা অ্যান্সার দিচ্ছে, সক্রিয়ণ শক্তির মতো, এক্স্যাক্টলি সক্রিয়ণ শক্তির মতো। ওই এনার্জিতে কম হলে ইলেকট্রন বেরই হবে না, ঠিক আছে? ইলেকট্রন বের হবে না, ওই এনার্জিতে সমান অথবা বড় হওয়া লাগবে। এখন বড় হলে এক্সট্রা এনার্জি চলে আসে, ওইটা দিয়ে ইলেকট্রন দৌড় মারে, ওইটা আমরা দেখবো, ঠিক আছে? সো এই এনার্জিটাকে বলা হচ্ছে এইচএফ, যেই এনার্জিটা আইসা ফোটন আপতিত হচ্ছে, আর ইলেকট্রনটা কি করে, এখান থেকে বের হওয়ার জন্য একটা এনার্জি ওকে মাস্ট দিতে হবে, যেটাকে আমরা বলতেছি ওয়ার্ক ফাংশন। কি বলতেছি? ওয়ার্ক ফাংশন অথবা কার্যাপেক্ষক, যেটাকে আমরা ডাব্লিউ নট দিয়ে রিপ্রেজেন্ট করি। তারপরে কি করবে, ইলেকট্রনটা একটা দৌড় মারতেছে, মানে কি, এখানে একটা কাইনেটিক এনার্জি পাচ্ছ বা গতিশক্তি পাচ্ছ, কাইনেটিক এনার্জি পাচ্ছ বা গতিশক্তি পাচ্ছ, যেটাকে আমরা কে ই দিয়ে বলতেছি। সো এখান থেকে যদি তুমি হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করো, একদম সিম্পল ফর্মুলা, আগের শক্তি আর পরের শক্তি সমান হবে। আগের শক্তি কি, আগের শক্তি হচ্ছে এইচএফ, পরের শক্তি কি, পরের শক্তি হচ্ছে ডাব্লিউ নট প্লাস কে ই, ঠিক আছে? কে ই। এখন দেখো কে ই, অনেক সময় না এই কে ই কে বইয়ের মধ্যে হচ্ছে কে ই মেক্স বলে লিখে, কে ই মেক্স, এই জিনিসটার মিনিংটা কি, অন্য কিছু না, ভাইয়া যে কথাটা বললাম ওইটাই, মানে হচ্ছে তুমি যে এনার্জিটা দিচ্ছ না, এই এনার্জিটা আসলে অন্য কোথাও ওয়েস্ট হচ্ছে না, এটা দিয়ে এটা বোঝাচ্ছে। এই কে ই মেক্স দিয়ে এটা সিম্পল এটাই বোঝাচ্ছে যে এনার্জিটা তো আমি যেটা দিচ্ছি এটা অন্য কোথাও ওয়েস্ট হচ্ছে না। এখন ওয়েস্ট বলতে ভাই কি বোঝাচ্ছি, ঠিক আছে? ওয়েস্ট বলতে ভাই কি বোঝাচ্ছি, এখন শক্তি কি ক্ষয় হয় কিনা বলো আমাকে, শক্তি ক্ষয় হয় কিনা, দেখি তোমরা ফিজিক্স ফার্স্ট পেপার কতদূর পড়ছো, শক্তি ক্ষয় হয় কিনা, সংঘর্ষ যখন করে শক্তি ক্ষয় হয় কিনা? সে যদি আপনি বলতেছে হয় না, হয় না, কেন হবে না বলো? দেখো আমি একটু মনে করে দিই, তোমাদের নিউটনের মেকানিক্স যখন পড়তেছিলা ওখানে সংঘর্ষ দুই প্রকার ছিল, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। দুইটা বস্তু যখন ঠাস করে সব আঘাত করে একটা আরেকটাকে, এখানে দুইটা জিনিস কনজার্ভ থাকতে পারে, ভরবেগ, গতিশক্তি। স্থিতিস্থাপক বলো অস্থিতিস্থাপক বলো, দুই ক্ষেত্রে ভরবেগ সংরক্ষণশীল, আর অস্থিতিস্থাপকের ক্ষেত্রে ভরবেগ গতিশক্তি সংরক্ষণশীল থাকে না, স্থিতিস্থাপকের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষণশীল থাকে। তার মানে শক্তি সংরক্ষণশীল থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীল থাকে না, কোন একটা শক্তি অন্য একটা জিনিসে কনভার্ট হয়ে যায়। যেমন তোমাদের লাইট আছে না, পাশে বাল্ব আছে না, বাল্বের মধ্যে হাত দিয়ে দেখবো এটা হিট হচ্ছে, বাল্বের কাজ কি হিট দেওয়া নাকি বাল্বের কাজ আলো দেওয়া? অ্যান্সার হচ্ছে আলো দেওয়া। তার মানে হিট এনার্জি যেটা হচ্ছে ওইটা কি, শক্তির ক্ষয় হচ্ছে, শক্তির ক্ষয় হচ্ছে। এখন শক্তির ক্ষয়, ওই ওই যে বাল্বটা যদি হিটেড না হইতো, হিট হয় নাই, তার মানে কি পুরোটা এনার্জি তুমি আলো হিসেবে পাইতা, তার মানে কি আলোক এনার্জি তখন কি হইতো, ম্যাক্সিমাম হইতো, আলোক এনার্জি কি ম্যাক্সিমাম হইতো। ব্যাপারটা এক্স্যাক্টলি এখানে সেম, ব্যাপারটা এক্স্যাক্টলি এখানে সেম। আমি যেই পরিমাণ এনার্জি দিচ্ছি, এটা ওয়েস্ট হচ্ছে না, ওইটা কি ওয়েস্ট না হলে পুরোটা এনার্জি কি কাইনেটিক এনার্জি হিসেবে কনভার্ট হবে। সো এই যে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ঠিক আছে? এখন অনেকে বলতেছে যে এখানে ডাব্লিউ নট মানে কি, অন্য কিছু না, কার্যাপেক্ষকে ডাব্লিউ নট লিখতে পারো, ফাই লিখতে পারো, ইটস আপ টু ইউ, ঠিক আছে? ডাজন্ট ম্যাটার, কোনো কিছু চেঞ্জ হবে না। বুঝা গেছে এটা? এই এক্সপ্রেশনটা বুঝা গেছে? ভাইকে বলো। এটা হচ্ছে ভাইরা গত ক্লাসে পড়াইছিলাম, গত ক্লাসের পড়াই। ওকে, এখন আমাকে দেখো, আমরা যে লাইটটা ইনসিডেন্ট করতেছি এটা কি, এটা হচ্ছে লাইট, বা সিম্পল ভাষায় যদি বলি এটা হচ্ছে আলো, এটা হচ্ছে আলো।
এখন আলোর কিছু প্রপার্টিস থাকে, আলোর কিছু প্রপার্টিস থাকে। কি? আলো হচ্ছে একটা তরঙ্গ, রাইট? আলো কি? একটা তরঙ্গ। আলোর কি কি প্রপার্টিস থাকে? প্রথম প্রপার্টিস, আমি দুইটা প্রপার্টিস নিয়ে এখানে স্পেশালি আলোচনা করব। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, একটা হচ্ছে কম্পাঙ্ক নিয়ে আলোচনা করব যেটা ইম্পর্টেন্ট। আর 2 নাম্বার যে প্রপার্টিস এটা হচ্ছে তীব্রতা বা ইন্টেন্সিটি নিয়ে আলোচনা করব। তীব্রতা বা ইন্টেন্সিটি নিয়ে আলোচনা করব। এই দুইটা প্রপার্টিস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই দুইটা প্রপার্টিস খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন কথা হচ্ছে এই দুইটা জিনিসের নির্ভরশীলতা কি কি, মানে আমি যদি এই দুইটা জিনিসের চেঞ্জ করি, ঠিক আছে, কম্পাঙ্ক অথবা তীব্রতা, এই দুইটা জিনিসের যে কোনো একটা চেঞ্জ করি, আমার এই ইকুয়েশনে কি কি চেঞ্জ আসবে? এই ইকুয়েশনে কি কি চেঞ্জ আসবে? প্রথম কথা হচ্ছে ডাব্লিউ নট বা ফাই, এটা হচ্ছে কার্যাপেক্ষক, এটা অলওয়েজ ধ্রুবক থাকে। স্পেসিফিক একটা মেটালের জন্য এটা অলওয়েজ ধ্রুবক থাকে, এটা অলওয়েজ ধ্রুবক থাকে। আমি যদি বলি হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের কথা, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এই ভ্যালুটা আসে -13.4 ইলেকট্রন ভোল্ট। বাট লাগবে না আমাদের ভ্যালু, মানে মেইন কথা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু অলওয়েজ এটা শো করে। তার মানে আমি কম্পাঙ্ক অথবা তীব্রতা যেকোনো একটা যদি চেঞ্জ করি, কম্পাঙ্ক অথবা তীব্রতা যেকোনো একটা যদি চেঞ্জ করি, তাহলে আমার কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে। চেঞ্জ মানে কি? বাড়তে পারে, কমতে পারে, অথবা আনচেঞ্জ থাকবে, রাইট? আনচেঞ্জ থাকবে। এখন আমি একটা কথা বলতেছি তোমাদের, এই কথাটা বুঝো কিনা দেখো, এই কথাটা বুঝো কিনা দেখো। এটা দেখো, তীব্রতা, তীব্রতা মানে কি বোঝায়? মানে হচ্ছে নাম্বার অফ ফোটন, এই জিনিসটা বোঝায়। তীব্রতা মানে হচ্ছে নাম্বার অফ ফোটন বোঝায়, ঠিক আছে? আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে মেজারমেন্ট অফ এনার্জি, মেজারমেন্ট অফ এনার্জি। তীব্রতা মানে হচ্ছে নাম্বার অফ ফোটন বোঝায়, আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে মেজারমেন্ট অফ এনার্জি। মানে কি? মানে হচ্ছে ধরো তোমার কাছে যে সারফেসটা ছিল, সারফেসটা হচ্ছে এরকম, সারফেসটা হচ্ছে এরকম, এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রনগুলোকে আমার যে ফোটনটা এসে আঘাত করবে, ঠিক আছে, যে ফোটনটা এসে আঘাত করবে, এই ফোটনের যদি তীব্রতা বৃদ্ধি পায়, কি পাই? আচ্ছা, যে লাইটটা এসে আঘাত করবে, এটা লাইট বলতেছি, লাইট এসে আঘাত করবে, এই লাইটের তীব্রতা যদি বৃদ্ধি পায়, তাহলে এর ফোটন বৃদ্ধি পাবে। আচ্ছা, নাম্বার অফ ফোটন বৃদ্ধি পাবে, নাম্বার অফ ফোটন বৃদ্ধি পাবে, ফোটন বৃদ্ধি পাবে, ঠিক আছে? এখন নাম্বার অফ ফোটন বৃদ্ধি পাওয়া, নাম্বার অফ ফোটন বৃদ্ধি পাওয়া মানে তোমরা একটা মিসকনসেপশন রাখো, মিসকনসেপশনটা ভাইয়া বলতেছি, যে এনার্জি বৃদ্ধি পাওয়া, এনার্জি বৃদ্ধি পাওয়া। আগে ভাইয়া ভুলটা বরাবর, ঠিক আছে? এখন দেখো, এনার্জি যদি বৃদ্ধি পাই, ভাইরা কি জানি, এইচএফ সমান হচ্ছে ফাই প্লাস ইকে, রাইট? ফাই তো কনস্ট্যান্ট, এনার্জি বৃদ্ধি পাচ্ছে, মানে এই যে বাম পাশের পোর্শনটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি? কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে, রাইট? কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে। আউটকাম কি? আউটকাম আসে হচ্ছে তীব্রতা যখন বৃদ্ধি করতেছি, এনার্জি বা এইচএফ এই ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে, এই ভ্যালুটা বৃদ্ধি পাইলে ইলেকট্রন যে বের হয়ে যাচ্ছে এর কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাচ্ছে। দেখো, এই ব্যাপারটা তোমরা এগ্রি করো কিনা ভাইয়ের সাথে? এই ব্যাপারটা ভাইয়ের সাথে এগ্রি করো কিনা? ভাই কি বলছি, একটা মেটাল সারফেস আছে, আলো এসে ধুম করে আঘাত করছে, করলো ভালো কথা, এখান থেকে ইলেকট্রনটা বের হয়ে যাবে। এখন আমি বললাম এই যে আলোটা এসে আঘাত করছে এর তীব্রতা বেশি, তীব্রতা যদি বেশি হয় এনার্জি বেশি, রাইট? তীব্রতা যদি বেশি হয় নাম্বার অফ ফোটন বেশি, নাম্বার অফ ফোটন বেশি হলে কি হবে? এনার্জি বেশি হবে, এনার্জি বেশি হলে কি হবে? কাইনেটিক এনার্জি বেশি হবে। তার মানে কি? আউটকাম হচ্ছে এটা, তীব্রতা যদি বেশি হয় এনার্জি বেশি হবে, কাইনেটিক এনার্জি বেশি হবে। কেন এগ্রি করো না ওইটা বলো আমাকে। এগ্রি করবা না কারণ এটা ভাইয়া বলে দিছি ভুল পড়াচ্ছি, বাট কেন এগ্রি করো না ওইটা বলো ভাইকে। কেন এগ্রি করো না বলো, কেন এগ্রি করতেছো না এটা বলো ভাইকে। কেন এগ্রি করো না তোমরা? তোমরা জাস্ট বললে তো হবে না, এটা ফিল করে পড়তে হবে, ঠিক আছে? ফিল করে পড়তে হবে, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। কেন এগ্রি করো না এটা ভাইয়াদের জানতে হবে, বলো যে ভাই এই জিনিসটার জন্য আমি এগ্রি করতেছি না, এটা এমন হওয়া উচিত ছিল, এটা তমন হওয়া উচিত ছিল। এনার্জি
এফ এর উপর নির্ভর করে। উবাইদুর বলতেছে এগ্রি করি, মন বলতেছে এটা ভুল। মন বলবে কেন? এটা তো ভাইয়াই বলে দিছে এটা ভুল। ভাই আপনি তাহসান না ভাইয়া, তাহসান হাবিব, তীব্রতা যদি বেশি হয় ফোটন বেশি হবে, ঠিক আছে, নাম্বার অফ ফোটন বেশি হবে। ধরো 10 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতা বিশিষ্ট আলোর ক্ষেত্রে যদি নাম্বার অফ ফোটন থাকে হচ্ছে 20টা, 20 মিটার পার ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতা বিশিষ্ট আলোর ক্ষেত্রে নাম্বার অফ ফোটন 20 এর চেয়ে বেশি হবে, ঠিক আছে, 20 এর চেয়ে বেশি হবে। সো এখানে ভুলটা কোথায় ছিল? নাম্বার অফ ফোটন বৃদ্ধি পায়, ঠিক আছে, দেখো নাম্বার অফ ফোটন বৃদ্ধি পায়, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের কনসেপ্ট ঠিক ছিল, এতটুকু পর্যন্ত আমাদের কনসেপ্ট তীব্রতা বৃদ্ধি পেলে নাম্বার অফ ফোটন বৃদ্ধি পায়, ঠিক আছে। বাট নাম্বার অফ ফোটন বৃদ্ধি পাওয়া মানে কি? ধরো কথার কথা, আমার এখানে হাতে ইলেকট্রন আছে, ঠিক আছে, প্রথমে একটা ফোটন এসে একটা ইলেকট্রনকে আঘাত করতেছিল, ইলেকট্রনটা বের হয়ে গেছে একটা বেগে, এখন আমি আলোর তীব্রতা বাড়াইছি, এখন আসতেছে ফোটন 10টা। এখন কথা হচ্ছে এই 10টা ফোটন মিলে যদি একটা ইলেকট্রনকে আঘাত করতো তাইলে ইলেকট্রনের ভেলোসিটি বেড়ে যেত, বাট প্র্যাকটিক্যালি এই 10টা ফোটন একটা ইলেকট্রনকে আঘাত করে না, 10টা ফোটন 10টা ইন্ডিভিজুয়াল ইলেকট্রনকে আঘাত করে। ভালো মতো ব্যাপারটা বোঝার ট্রাই করো। 10টা ফোটন 10টা ইন্ডিভিজুয়াল ইলেকট্রনকে আঘাত করে। ব্যাপারটা কেমন? ধরো তুমি দাঁড়ায় আছো, তোমার 10 জন ফ্রেন্ড আছে সামনে, ওরা ঘুরতে যাবে, তোমাকে অনেক রিকোয়েস্ট করছে, দোস্ত চল অনেক মজা হবে, আড্ডা হবে, চা খাবো, আড্ডা দিব, গল্প করবো, মুভি দেখবো, ঠিক আছে। এখন তুমি তো যাবা না, নাছোড়বান্দা, ঠিক আছে। তোমার একজন ফ্রেন্ড এসে তোমাকে রিকোয়েস্ট করছে, যাও নাই, আরেকজন ফ্রেন্ড এসে রিকোয়েস্ট করছে, যাও নাই, আরেকজন ফ্রেন্ড এসে রিকোয়েস্ট করছে, যাও নাই। এখন ওরা ভাবতেছে না তোমাকে জোর করে নিয়ে যাবে, এভাবে একজন এসে টান দিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করছে, তোমাকে নিয়ে যেতে পারে নাই, আরেকজন আসছে টান দিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করছে, তোমাকে এটাও পারে নাই, আরেকজন আসছে তাও পারে নাই, এভাবে ইন্ডিভিজুয়ালি 10 জনই আসতে পারে নাই। বাট তুমি চিন্তা করো, 10 জন যদি একসাথে আইসা তোমাকে টান দিত, তুমি কি থাকতে পারতা? কিনা বলো? তুমি ওই জায়গায় রেজিস্ট করে দাঁড়াই থাকতে পারতে কিনা? অ্যান্সার হচ্ছে না। জিনিসটা এক্স্যাক্টলি সেম। এই 10টা মানুষ একটা বস্তুকে টান দিলে ও অনেক স্পিড বেড়ে যাবে, বাট প্র্যাকটিক্যালি ও 10টা মানুষ একটাকে টান দিচ্ছে না, 10টা ইন্ডিভিজুয়াল মানুষকে টান দিচ্ছে, ঠিক আছে, 10টা ইন্ডিভিজুয়াল মানুষকে টান দিচ্ছে। এই জন্য কি তীব্রতা বাড়তেছে, নাম্বার অফ ফোটন বাড়তেছে, বাট কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে না, বাড়তেছে কি এই সারফেস থেকে নাম্বার অফ ইলেকট্রন, আচ্ছা, নির্গত ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, নির্গত ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, এটা হচ্ছে আমাদের আউটকাম। আমি যখন তীব্রতা বাড়াবো নাম্বার অফ ফোটন বাড়বে, নির্গত ইলেকট্রন সংখ্যা বাড়বে। কাচ্চা বলতেছে আমাকে জোর করতে হবে না, আমি না বললেও যেতাম। আমার মতো আর কি। ঠিক আছে, বুঝতে পারছো কিনা বলো? নির্গত ইলেকট্রন সংখ্যা বাড়বে। এখন দেখো ইলেকট্রন কি একটা চার্জ, এখন বলতে পারো যে ভাই এটা চার্জ কিনা, না চার্জ না, এটা হচ্ছে চার্জ ক্যারিয়ার। এখন চার্জ ক্যারিয়ার বলতে কি বোঝায় ভাইরা, এই জিনিসগুলো সামনে আরো ডিটেলসে পড়বো, বাট আপাতত মনে রাখবা আমাদের ইলেকট্রিসিটি যতগুলো আছে, আমাদের ইলেকট্রিসিটি যা আছে, ঠিক আছে, আমাদের ইলেকট্রিসিটি যা আছে সবগুলা হয় হচ্ছে চার্জ ক্যারিয়ার জন্য। নাম্বার অফ ইলেকট্রন যেহেতু বাড়তেছে, তার মানে কি কারেন্ট যেটা আছে আই, এটা কি এটাও বাড়বে। এই কারেন্টটাকে আমরা বলতেছি যে ফটো কারেন্ট। কি বলতেছি? ফটো কারেন্ট। তার মানে কি ইন্টেন্সিটি বাড়ার সাথে সাথে ফটো কারেন্ট বৃদ্ধি পায়, এই জিনিসটা একটু তুলে ফেলো, খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা তুলে ফেলো। তারপর হচ্ছে ভাইরা নেক্সট টপিকে যাব। সোমানা বলছে চার্জ করে মানে কি চার্জের ফুংশন। হ্যাঁ, তোমাদের কিছু কনসেপ্ট হচ্ছে একটু ঘাটতি আছে কেমিস্ট্রির পার্সপেক্টিভ থেকেই। আমরা কেমিস্ট্রিতে এত চার্জ পড়ি, এখন ফিজিক্সে আইসা যে চার্জ এবং চার্জ ক্যারিয়ার দুইটা আলাদা জিনিস, এই জিনিসটা আসলে ডিফারেন্সিয়েট করতে পারি না। বাট আমরা করে দিব, আমরা আছি কেন বলো? আমরা আছি তো তোমাদের জন্য, আমরা করে দিব, ঠিক আছে। ইসরাত জাহান বলতেছে এটা কোন চ্যাপ্টার? ইসরাত জাহান তোমার জন্য, ও 5th ক্লাস আইসা বলে এটা কোন চ্যাপ্টার? ওকে, এখন দেখো এখানে হচ্ছে আমাদের
একটা গ্রাফ লিখতে হবে, গ্রাফ লিখতে মনে রাখতে হবে। দেখো গ্রাফটা একটু মনে রাখতে হবে, আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ফটো কারেন্ট যেটা আই, এবং এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে তীব্রতা। সো আমি দেখাইছি যে তীব্রতা যত বাড়বে ফটো কারেন্ট তত বাড়বে, বাট জিনিসটা হচ্ছে এইভাবে বাড়বে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এইভাবে বাড়বে, তীব্রতা আস্তে বাড়তে থাকবে, কারেন্ট জিরো থাকবে, একটা সময় পর গিয়ে কি একটা সময় পর গিয়ে হচ্ছে তীব্রতাটা এইভাবে বাড়বে, এভাবে না, এভাবে বাড়বে, একটা সময় পর গিয়ে কি ফিক্সড হয়ে যাবে, একটা সময় পর গিয়ে ফিক্সড হয়ে যাবে। এখন বলো তো একটা সময় পর গিয়ে কেন ফিক্সড হয়ে যাচ্ছে, কারেন্টের ভ্যালু আর বাড়বে না কেন? একটা ম্যাক্সিমাম কারেন্টের পরে কারেন্টের ভ্যালু আর কেন বাড়বে না বলো? একটা ফিক্সড সময় পরে কারেন্টের ভ্যালু আর কেন বাড়বে না বলো? আচ্ছা এটা একটু অ্যাডভান্স টপিক, যারা হচ্ছে একটু বুঝতে প্রবলেম হচ্ছে তোমরা এই রেকর্ডিংটা আবার দেখে নেবা, ঠিক আছে? এই রেকর্ডিংটা আবার দেখে নেবা, এটা বুঝতে পারলে সুন্দর, বাট দরকার নাই তেমন। ভাই জাস্ট অ্যাডভান্স টপিক তোমাদের একটু দেখাচ্ছি। কেন বাড়বে না কারেন্টটা? কারণ হচ্ছে তুমি যে কোনো সারফেস চিন্তা করো, ধরো তোমার কাছে হচ্ছে একটা প্লেট আছে, প্লেটের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এগুলো কি ইনফাইনাইট নাম্বার অফ ইলেকট্রন নাকি একটা ফিক্সড নাম্বার? লাইক একটা প্লেট তোমাকে দিয়ে দিয়েছি, ধরো ভাইয়ের হাতের কথা, ঠিক আছে, ভাই হাতের কথা, হাতের মধ্যে কি অসংখ্য ইলেকট্রন আছে যে আমি যতই আলো দেবো ততই ইলেকট্রন বের হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে, এমন কি হয়? এমন কি হয় কিনা বলো? একটা ফিক্সড নাম্বার ইলেকট্রন আছে, রাইট? একটা ফিক্সড নাম্বার ইলেকট্রন আছে, সবগুলো ইলেকট্রন বের হওয়ার পর তো আর ইলেকট্রন বের হবে না। একটা ফিক্সড নাম্বার ইলেকট্রন বের হওয়ার পর আর তো ইলেকট্রন বের হবে না, রাইট? ওই যে ফিক্সড নাম্বার ইলেকট্রন বের হওয়ার পর আর ইলেকট্রন বের হবে না, এই জন্য কি একটা সময় পরে কারেন্ট যেটা আছে, চার্জ যেটা আছে, এটা ফিক্সড হয়ে যায়, এই জন্য হচ্ছে এটা কি আমাদের তীব্রতা সমান হয়। বুঝতে পারছো? এই জিনিসটা যদি এক্সপ্লেন করতে বলে পারবা না কেন এটা সমান হয়? কারণ হচ্ছে একটা সময় পর একটা সময় পর নির্গত ইলেকট্রন শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়, এটাই হচ্ছে রিজন। ঠিক আছে, বুঝতে পারছি? ইজি, কিন্তু জিনিসপত্রগুলো রিয়েল লাইফে অনেক কাজে দেয়। সামনে একটা বলতেছে ভাই এই ক্লাস না করলে কি কোনো সমস্যা হবে? একদম না, কিসের সমস্যা? কোনো সমস্যা নাই। এইচএসসি তো হয়তো কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবো না, অ্যাডমিশন আসলে হয়তো অ্যান্সার করতে পারবো না, তেমন কি সমস্যা? অ্যান্সার নাই করলাম কি বলো? কোন সমস্যা আছে বলো আমাকে? কোনো সমস্যা নাই কিন্তু, রাইট? কোনোই সমস্যা নাই। এইচএসসি এসএসসি এগুলো আমরা দেখি না, কি বলো? বলো, কোনো সমস্যা নাই, রাইট? ওকে, এখন দেখো আমরা হচ্ছে ইয়েটা মনে আছে আমাদের, এক্সরেটা মনে আছে কিনা বলো? আমাদের এক্সরে মনে আছে কিনা? আমরা হচ্ছে এক্সরে রিলেটেড এক দুটো প্রবলেম করবো আগে। এক্সরে মনে আছে কিনা? এক্সরে কি ছিল? এক্সরে কি ছিল বলো তো? এক্সরে ছিল হচ্ছে আমরা যখন খুব হাই ভোল্টেজে একটা টিউবের মধ্য দিয়ে, আমরা যখন খুব হাই ভোল্টেজে এই যে ভোল্টেজটা যখন খুব হাই হয়, আমরা খুব হাই ভোল্টেজে একটা ভ্যাকুয়ামের মধ্য দিয়ে, ভ্যাকুয়ামটা হচ্ছে দুইটা ভোল্টেজ সোর্সের মাঝে অ্যাড করি, তখন ভ্যাকুয়ামের এক পাশ থেকে ইলেকট্রন কি করে অন্য পাশের দিকে যায়, এক পাশ থেকে ইলেকট্রন অন্য পাশের দিকে যায়। সো ইলেকট্রনগুলো যে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, এখন একটা এনার্জি রেডিয়েট করে, এই যে এনার্জিটা এটাকে বলা হচ্ছে এক্স রে, এটাকে বলা হয় কি এক্স রে। এখন এই জিনিসটা কিভাবে বুঝি আমরা? এই জিনিসটা হচ্ছে এটার এক্সপ্রেশন যেটা, একটা ইলেকট্রন ভি ভোল্টেজ কভার করার জন্য আমার ইভি পরিমাণ কাজ করা লাগে, এবং এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়, এইটাই ফর্মুলা, এক্স-রে ফর্মুলা এটাই, এর বাইরে কিছু ফর্মুলা নাই। আমাদের একটা ইলেকট্রনকে সাপোজ একটা ইলেকট্রনকে আমি এখান থেকে ঘোরায় এই ভ্যাকুয়ামের মধ্য দিয়ে আনবো। সো ইলেকট্রন এখান থেকে যখন এখানে যাবে একটা ভেলোসিটি নিয়ে যাবে, কি পরিমাণ ভেলোসিটি নিয়ে যাচ্ছে? হাফ এম ভি স্কোয়ার। দেন এই হাফ এম ভি স্কোয়ার ভেলোসিটি কিসের জন্য পাইছে? এই যে বিভব পার্থক্য ভি এর জন্য পাচ্ছে। তো বিভব পার্থক্য না ক্রিয়েট করতো, ভ্যাকুয়ামের মধ্যে যে ইলেকট্রনগুলো ছিল ওগুলো এমনি থাকতো, ওগুলো চেঞ্জ হতো না, ঠিক আছে? ওগুলো চেঞ্জ হতো না। বুঝতে পারছি? এটা 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 একটু লিখে ফেলো, এটা দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করবো এখন।
এই ইকুয়েশন দিয়ে আমরা ম্যাথ করবো। ইকুয়েশনগুলো হচ্ছে আমরা গত ক্লাসে পড়ছিলাম। এই ইকুয়েশন দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করবো। বুঝতে পারছি কিনা বলো? এটা তুলে ফেলো। ওকে, ডান 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 ডান। আমরা হচ্ছে আগে একটা প্রবলেম সলভ করি, ঠিক আছে? দেখি তো, এটা দেখো, একটি এক্স-রে টিউবকে 80 কিলোভোল্ট বিভব পার্থক্যে রাখা হলে লক্ষ্য বস্তুতে ইলেকট্রনগুলো সর্বোচ্চ কত বেগে আঘাত করবে, ঠিক আছে? লক্ষ্য বস্তুতে ইলেকট্রনগুলো সর্বোচ্চ কত বেগ, মানে ম্যাক্সিমাম ভেলোসিটি জানতে চাইছে। ইট ডাজন্ট ম্যাটার, তুমি ভেলোসিটি বের করবা। এখানে দেখো তোমার কি কি দেওয়া আছে, এখানে তোমার কি কি দেওয়া আছে বলো আমাকে। এখানে তোমার কাছে দেওয়া হচ্ছে বিভব পার্থক্য, যেটাকে আমরা ভি বলতেছি। ভি সমান হচ্ছে 80 কিলোভোল্ট, বাট আমরা তো কিলোভোল্টে করবো না, আমরা কি ভোল্টে নিয়ে যাব। সো 80 × 10⁻³ ভোল্ট। ভালো কথা। কি যাচ্ছে বলো তো, কি যাচ্ছে, কি যাচ্ছে? ইলেকট্রন, রাইট? চার্জ কত হবে? ইলেকট্রন চার্জ কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব, রাইট? আর আমাদের কি ইলেকট্রনের ভর এম, এম সমান কত? 9.1 × 10⁻31 কেজি। এর চেয়ে সহজ ম্যাথ হয় কিনা আমি জানি না। প্রথম যে কোশ্চেনের অ্যান্সার, ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত, ঠিক আছে? সো আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে জানি ইলেকট্রনকে ভি ভোল্টেজ বিভব পার্থক্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে যে পরিমাণ কাজ করা লাগে এটা হচ্ছে ইভি, এবং এই কাজটা হচ্ছে আমাদের শক্তিতে কনভার্ট হবে, যেটাকে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি বলছি। কারণ কি, এখানে কোনো হিট প্রডিউস হচ্ছে না, এনার্জি ক্ষয় হচ্ছে না, ঘর্ষণ নাই, ঠিক আছে? ঘর্ষণ, ওকে। সো আমরা হচ্ছে এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19, ভোল্টেজের মান 80 × 10⁻³ সমান হাফ, এম এর মান 9.1 × 10⁻31 × Vmax স্কয়ার। সো এখান থেকে হচ্ছে আমরা Vmax টা ক্যালকুলেট করব। Vmax ক্যালকুলেট করব, কত আসবে বলো তো? অ্যান্সার কত আসবে? 1.6 × 10⁻19 × 80 × 10⁻³ 0.5 × 9.1 × আমাদের বিশ্বাস হয় না, তোমরা আমাকে 2 আর 2 যোগ করলে 5, এটা যখন, এটাও বিশ্বাস করতে বাধ্য করো মাঝে মাঝে, তোমরা গণহারে লিখো যে 2 আর 2 যোগ করলে 5, এটাও লিখতে আমি বাধ্য হই। এই জন্য এখন থেকে ডিসাইড করছি সবকিছু আমি নিজে করব। সো এটা হচ্ছে আমাদের ভেলোসিটি, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। অ্যান্সার মিলছে তোমাদের সাথে? 10⁻8 না, 10⁸ হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন বলছে আঘাতের পর ইলেকট্রনের শক্তির 2% এক্সট্রা বর্ণালীতে রূপান্তরিত হলে, ঠিক আছে? দেখো আমাদের টিউব কি ছিল, টিউবটা হচ্ছে এরকম ছিল, রাইট? টিউবটা হচ্ছে আমাদের এরকম ছিল। এখন এই ইলেকট্রনগুলো যখন এখান থেকে এসে এই পাশে আঘাত করছে, এখান থেকে কিছু এনার্জি আমাদের রেডিয়েট হয়ে যাচ্ছে। কত এনার্জি রেডিয়েট হচ্ছে? 2%। আমাদের এক্সট্রা যে এনার্জি আছে এটা 2% বর্ণালীতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে? সো এক্সট্রা এনার্জি কি বলতো? ইভি। ইভি এর কত পার্সেন্ট? 2%। 2% কিসে কনভার্ট হচ্ছে? দেখো ইভি এর 2%, ইভি এর 2% কি? ইভি ইনটু 2/100, রাইট? এই 2% কিসে কনভার্ট হচ্ছে? বর্ণালীতে কনভার্ট হচ্ছে, যেটার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিভাবে বের করি? এই সি ডিভাইড বাই ল্যামডা ইউজ করে, রাইট? এই দুইটা কি হবে? সমান হবে। কারণ কি? কারণ হচ্ছে ইভি যে এনার্জিটা আছে বা এক্সট্রা যে এনার্জিটা আছে, এটা 2% আমাদের কি হচ্ছে? বর্ণালীতে কনভার্ট হচ্ছে, যেটার কারণ হচ্ছে আমি এইচসি বাই ল্যামডা পরিমাণ এনার্জি পাচ্ছি, বা একটা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী পাচ্ছি, যেটার এনার্জি হচ্ছে এইচসি বাই ল্যামডা। ওকে, ভালো কথা। এর মান কত বলো? 1.6 × 10⁻⁻19, ভি হচ্ছে 80 × 10⁻³ × 2/100 সমান হচ্ছে এইচ, প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 × 10⁻⁻34 × সি হচ্ছে 3 × 10⁸8 ডিভাইড বাই ল্যামডা। সো এখান থেকে আমি সলভ করে ল্যামডা বের করব। বাচ্চাদের ম্যাথ এগুলো ছিল, এগুলো আসলে বাচ্চাদের ম্যাথ।
10⁻³ ইন্টু 2/100 ওয়েট ইন্টু 10⁹ মিটার। বুঝতে পারছি বলো? বাচ্চাদের ম্যাথ কিন্তু। প্রথমে কি বলছে ইলেকট্রনটার যখন এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে তখন এর ভেলোসিটি কত? তো ইভি সমান হাফ এমভি স্কয়ার, ওইটা ইউজ করে বের করে নিলাম। পরে বলছে এই এক্সরে এনার্জি 2% হচ্ছে বর্ণালীতে কনভার্ট হচ্ছে, তখন তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কত? সো ইভি ইনটু 2% মানে 2/100 সমান হচ্ছে এইচসি বাই ল্যাম্বডা। বুঝা গেছে? একদম ইজি, বাচ্চাদের ম্যাথ, রাইট? ওকে, সো এটা চলে গেল। ভাইয়া কঠিন প্রবলেমটা তোমাদের করাই দিছি, তোমাদের কাজ থাকবে কি? ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে তোমাদের একটা। ভাইয়া কঠিন প্রবলেমটা তোমাদের করাইছি, স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রান্ত কুমার বলতেছে এইচ এর মান কই পাইলাম? ভাইয়া তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখন সেকেন্ড পেপার পড়তেছো, এইচ এর মান কি পাওয়া লাগে? প্লাঙ্কের ধ্রুবক এই মান কি তোমরা মুখস্থ জানো না? এই বাকিরা বলো তো, প্লাঙ্কের ধ্রুবক এই মান কি তোমরা জানো না, নাকি আজকে প্রথম শুনছো, আজকে প্রথম জানছো? ভাইকে বলো তো, বলো প্লাঙ্কের ধ্রুবক কি আজকে প্রথম জানছো? প্লাঙ্কের ধ্রুবক সবার জানা উচিত। প্লাঙ্কের ধ্রুবক, প্রোটনের ভর, তারপর হচ্ছে এই যে অ্যাটমগুলোর পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, ইলেকট্রনের ভর, এই জিনিসপাতিগুলো তো জানা উচিত। চার্জ, এই জিনিসপাতিগুলো তো জানা উচিত, তোমরা সবাই তো জানো, রাইট? এই জন্য জিনিসপাতিগুলো ভাই আলাদা করে বলি না, ঠিক আছে? আলাদা করে বলার তুমি দরকার নাই, আই গেস। দেখো এটা করবা, এটা হোমওয়ার্ক করবা। ও একজন বলছে ক্লাস 9 থেকে জানে। ক্লাস 9 থেকে কেন জানিস ভাই? ক্লাস 9 কি এইগুলো থাকে নাকি? 9 10 কি এগুলো পড়ায় নাকি বলো তো? ক্লাস 9 কি প্লাঙ্কের ধ্রুবক আছে? কি বলো? ও 9 10 ছিল। এই যে আমারে জিজ্ঞেস করছিস যে ভাই এইচ এর মান কই থেকে পারেন, ও কই আছিস? এদিকে এদিকে থাপ্পড় দিব, ঠাস করে থাপ্পড় দেওয়া উচিত। ক্লাস 9 10 থেকে পোলাপান জানে, তুই 12 এসে সব বলতেছিস। ওকে, দেন এটা হোমওয়ার্ক থাকবে, এটা স্ক্রিনশট নাও। বোঝা গেছে বলো কিনা, বলো বোঝা গেছে কিনা? ওকে, এখন দেখো, এখন হচ্ছে আমরা আজকের ক্লাসের টপিকে যাই। প্রথম যে টপিক, এটা হচ্ছে আমাদের কম্পটন ইফেক্ট। কি ইফেক্ট? কম্পটন ইফেক্ট। প্রথম যে টপিক এটা হচ্ছে আমাদের কম্পটন ইফেক্ট। এগুলোর প্রুফ অনেক লেংদি, ভাই হচ্ছে প্রুফ দেখাবো না,
বাট প্রুফের যে বেসিকগুলো হচ্ছে ভাইরা বলে দিব। বেসিক মানে কি, আমরা কি কি অ্যাজাম্পশন ধরে নিলে আমাদের প্রুফগুলো চলে আসবে, ওই জিনিসপাতিগুলো হচ্ছে আমরা বলে দিব। ঠিক আছে, ওই জিনিসপাতিগুলো হচ্ছে আমরা বলে দিব। ওকে, ভালো কথা। কম্পটন ইফেক্ট কি? কম্পটন ইফেক্টটা কি? ঠিক আছে, কম্পটন ইফেক্টটা হচ্ছে এরকম, ধরো যে কোনো একটা অ্যাটম, অ্যাটমে কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের বাইরে কি শক্তি স্তরগুলো থাকে। ভাই ভিতরে শক্তি স্তরে ইলেকট্রন দিচ্ছি না, ঠিক আছে, ভিতরে শক্তি স্তরে ইলেকট্রনগুলো দিচ্ছি না, এগুলো হচ্ছে শক্তি স্তর থাকে। যদিও অ্যাটমিক মডেলগুলো এমন হয় না, আমাদের মডার্ন ফিজিক্স এরকম ভাবে লেখা উচিত না, তাও ভাইয়া বলছি, ঠিক আছে, এইভাবে বলতেছি। এখন ধরো তোমার কাছে এখানে একটা ইলেকট্রন আছে, সর্বশেষ শক্তি স্তর একটা ইলেকট্রন আছে। এখন এখানে যদি সূর্যের আলো বা লাইট এসে পর্যাপ্ত এনার্জি নিয়ে আপতিত হয়, একটা সাফিসিয়েন্ট এনার্জি নিয়ে আপতিত হয়, তাহলে এই ইলেকট্রনটা কি করবে জানো? এই ইলেকট্রনটা এখান থেকে সরে যাবে। সরে কোথায় যাবে? ইলেকট্রনটা হচ্ছে ধরো এদিকে চলে আসছে, আমি ধরো এদিকে চলে আসছে, কোন দিকে যাবে আমি জানি না, ইলেকট্রনটা এদিকে চলে আসছে। এবং আর্থার কম্পটন, মানে কম্পটন হচ্ছে বিজ্ঞানীর নাম ছিল, উনি দেখছে কি, এই যে সূর্যের রেটা বা আলোর যে রেটা, রশ্মিটা, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, একটা সার্টিন অ্যাঙ্গেল করে আসছিল, এটা তার ডিরেকশন চেঞ্জ করে ফেলে। ডিরেকশন কি করে চেঞ্জ করে ফেলে? ডিরেকশন চেঞ্জ করে ফেলে, ঠিক আছে, ডিরেকশন কি করে চেঞ্জ করে ফেলে। এই যে ইফেক্টটা, এটাকে বলতেছি হচ্ছে আমরা কম্পটন ইফেক্ট। দেখো আগে আসতেছিল হচ্ছে এই যে ড্যাশড লাইন বরাবর, বাট এখন আসতেছে কোন, এখন যাচ্ছে কোন দিকে? আমাদের ফোটন যেটা আছে বা আলো যেটা আছে, আলোটা হচ্ছে একটা সার্টেন অ্যাঙ্গেল করে চলে যাচ্ছে। অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা একটু ভালো মতো খেয়াল রাখবা, অ্যাঙ্গেলটাকে আমরা ফাই বলতেছি। কি বলতেছি? ফাই। ফাইটা মানে কি বলো? ফাইটা মানে হচ্ছে ইনসিডেন্ট হওয়ার পরে আমাদের ফোটন কত কোণে বিক্ষিপ্ত হচ্ছে, তার মানে ফোটনের, দেখো ফাইটা হচ্ছে, ফাই যেটা, এটা হচ্ছে ফোটনের বিক্ষেপণ কোণ, ফোটনের বিক্ষেপণ কোণ, ঠিক আছে, ফোটনের বিক্ষেপণ কোণ। এখন দেখো তোমরা একটা প্রপার্টিস পড়ছো না, যে আলো, এই যে লাইট বা আলো, এটা হচ্ছে কণা এবং তরঙ্গ উভয় হিসেবে কাজ করে, পার্টিকেল এবং ওয়েভ দুইটা হিসেবে কাজ করে। এটা পড়ছো কিনা বলো? পার্টিকেল প্লাস ওয়েভ দুইটা হিসেবে কাজ করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, এটা পার্টিকেল, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এটা ওয়েভ, রাইট? এরকম পড়ছো কিনা আমাকে বলো। একটা লাইট বা এই যে এখন রুমের মধ্যে অনেক আলো আছে, এই আলোগুলা পার্টিকেল এবং ওয়েভ, মানে কণা এবং তরঙ্গ দুইটা হিসেবে আচরণ করে, এরকম পড়ছো কিনা আমাকে বলো তো। বা পড়ে থাকলেও অনেকে বুঝে পড়ছো, অনেকে না বুঝে পড়ছো। এই জিনিসটা এই এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায়, ঠিক আছে, এই জিনিসটা এই এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায়। প্রথম কথা হচ্ছে আলো তরঙ্গ, এটা আমরা জানি আলো তরঙ্গ, এটা আমরা জানি বুঝি, ঠিক আছে, আলো তরঙ্গ এটা আমরা জানি বুঝি, বাট আলো কেমনে কণা হয় এটা আমরা বুঝি না এখন এটা বোঝার জন্য এক্সপেরিমেন্টটা এনাফ। কিভাবে দেখো, তোমরা নিউটনিয়ান মেকানিক্সে যখন সংঘর্ষ পড়তেছিলা, দেখো এরকম জিনিসপাতি পড়ছো, ধরো এটা হচ্ছে এমন ভরের বস্তু, এটা ডান দিকে ইউ1 বেগে যাচ্ছিল, এটা হচ্ছে আরেকটা বস্তু যেটার ভর হচ্ছে m2, এটা ডান দিকে u2 বেগে যাচ্ছিল, একটা সার্টেন সময় পরে হচ্ছে এটা সংঘর্ষের পরে কি, এমন ভরের যে বস্তুটা, এটা হচ্ছে v1 বেগে যাচ্ছে, m2 ভরের বস্তুটা, এটা হচ্ছে v2 বেগে যাচ্ছে। এই জিনিসপাতিগুলো কিন্তু আমরা পড়ছি, এখন বলবো এই জিনিসপাতিগুলো ভাই পড়ি নাই। বলো সংঘর্ষের ব্যাপার স্যাপারগুলো পড়ছো কিনা আমাকে বলো তো। সংঘর্ষের ব্যাপার কিন্তু আমরা মোটামুটি সবাই পড়ছি, রাইট? সংঘর্ষের ব্যাপারগুলো পড়ছি। এখন দেখো সংঘর্ষ যে পড়তেছে ভালো মতো দেখো, একটু তুমি না সাবকনশিয়াস মাইন্ড জিনিসগুলো জানো, বুঝো, জাস্ট রিলেট করতে পারতেছো না। কিভাবে দেখো, এটা কি একটা বস্তু, কি দিয়ে তৈরি? কণা দিয়ে তৈরি। এটা কি, এটা আরেকটা বস্তু, এটা কি দিয়ে তৈরি? কণা দিয়ে তৈরি। এই বস্তুটা কি এখানে সংঘর্ষ করছে, তার মানে সংঘর্ষ যখন করে কণা কণার সাথে করে, কণার সাথে করে, এটা যেহেতু কণা, এটার সাথে যেটা সংঘর্ষ করবে এটা অবশ্যই কণা দিয়ে তৈরি হওয়া লাগবে, নয়তো এটা সরবে না, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক জিনিস। কণা কণা সংঘর্ষ করবে, একই এন্টিটি জিনিসপাতিগুলা সংঘর্ষ করবে, ঠিক আছে, একই এন্টিটি জিনিসপাতিগুলো সংঘর্ষ করবে। ইলেকট্রন কি বলো? ইলেকট্রন কণা নাকি তরঙ্গ? ইলেকট্রন হচ্ছে, আমরা আমাদের ক্লাসিক্যাল জিনিসপাতি থেকে জানি ইলেকট্রন হচ্ছে কণা, তার মানে এই যে আলোটা আসছে, তরঙ্গটা আসছে, এটা কি?
এটা একটা কণা, রাইট? এটা একটা কণা। আমি কেন বলতেছি কণা? কারণ ইলেকট্রন হচ্ছে কণা। ইলেকট্রন হচ্ছে কণা, এই জন্য আমি বলতেছি আলোটাকে কণা। বাট উল্টা চিন্তা করো, না ভাই আমি আলোটাকে তরঙ্গ চিন্তা করতেছি, তার মানে আলো যার সাথে সংঘর্ষ করবে ও তরঙ্গ হওয়া লাগবে। আলো যার সাথে সংঘর্ষ করবে ও তরঙ্গ হওয়া লাগবে, তার মানে কি ইলেকট্রন তরঙ্গ। ইলেকট্রন হচ্ছে তরঙ্গ, ঠিক আছে? সো এখান থেকে আসে যে কণা তরঙ্গ বলে কিছু নাই, সবকিছুই কণা, সবকিছুই তরঙ্গ, ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, কোন সিচুয়েশন এখানে অ্যারাইজ করতেছে। এইরকম সিচুয়েশন হইলে আমার ইলেকট্রন তরঙ্গ হিসেবে আচরণ করে, অন্য সিচুয়েশনে আলো কণা হিসেবে আচরণ করে, ঠিক আছে? সুবহানা বলতেছে হ্যাঁ ইলেকট্রন এক ধরনের তরঙ্গ, এক্স্যাক্টলি। আর সেই যদি আপনি বলতেছে কণা না হলে ইলেকট্রন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই তো সবাই বুঝছো। বলো কণা তরঙ্গ একই জিনিস, কণা এবং তরঙ্গ একই জিনিস, এটা বুঝছো কিনা? কণা ও তরঙ্গ একই জিনিস, এটা বুঝছো কিনা তোমরা? কণা বলে আলাদা কিছু নাই, তরঙ্গ বলে আলাদা কিছু নাই, দুইটা সেম। এই কথাটা বুঝছো কিনা? এই কথাটা বুঝলে তোমরা ডান এন্ড ক্লিয়ার লিখো। ভাইয়ের পুরো লেকচারের বেসিক জিনিস এটা, কণা এবং তরঙ্গ একই জিনিস, বুঝছো কিনা? এখন থেকে মুখস্থ বলবা না এখন থেকে মুখস্থ বলবা না, ঠিক আছে? এখন থেকে মুখস্থ বলবা না, এটা বুঝে বলবা। কেন? কারণ আমরা জানি, নিউটনের মেকানিক্স থেকে জানি, দুইটা বস্তু বস্তু সংঘর্ষ করে, তার মানে কণা কণা সংঘর্ষ করে। যেহেতু ইলেকট্রনের সাথে আরেকটা লাইটের সাথে সংঘর্ষ করছে, তার মানে ইলেকট্রন সাথে ওইটা কণা হবে। বাট আমরা জানি ক্লাসিক্যাল ফিজিক্স থেকে যে লাইট আসলে কণা না, তরঙ্গ। তার মানে তরঙ্গের সাথে অবশ্যই অন্য একটা তরঙ্গ সংঘর্ষ করবে, তার মানে ইলেকট্রন কি একটা তরঙ্গ। সো ইলেকট্রন একই সাথে তরঙ্গ, ইলেকট্রন আবার একই সাথে কণা, ঠিক আছে? এখন ক্লিয়ার, রাইট? ওকে, ভালো কথা। এখন দেখো এই যে সংঘর্ষটা করে, সংঘর্ষ ঠিক কি করতেছে? সংঘর্ষ করতেছে, সংঘর্ষ, ঠিক আছে? সংঘর্ষ গুলো না দুই প্রকার হয়, আমরা জানি। সংঘর্ষ দুই প্রকার হয়, একটা হচ্ছে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে দুই প্রকার হয়, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। এখন এখানে যে সংঘর্ষটা হচ্ছে এটা কি প্রকার, স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? এখন বোঝা লাগবে স্থিতিস্থাপক বা ইলাস্টিক কলিশন কি, অস্থিতিস্থাপক বা ইনইলাস্টিক কলিশন কি। ইনইলাস্টিক কলিশন কি? আচ্ছা, রাশেদ খান বলতেছে ইলেকট্রন এক প্রকার তরঙ্গ, ইয়াং এর দ্বিচির পরীক্ষার মতো প্রমাণ করছে। এখন আমি আমার টিচিং এর এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, ইয়াং এর দ্বিচির পরীক্ষা থেকে যে ইলেকট্রন তরঙ্গ কণা, ইলেকট্রন তরঙ্গ, এটা আসলে বেশিরভাগ পোলাপাইন বুঝে না, বাট কম্পটন থেকে একদম ইজিলি বোঝা যায়, ঠিক আছে? কম্পটন থেকে একদম ইজিলি বোঝা যায়। সেই জন্য হচ্ছে ভাই কম্পটনে এই জিনিসটা রিলেট করার ট্রাই করছি। কম্পটন ইফেক্টের বাংলা কম্পটন ইফেক্টই। অ্যান্সার হচ্ছে এটা স্থিতিস্থাপক। কি এটা হচ্ছে, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, না না, অস্থিতিস্থাপক হবে না, এটা স্থিতিস্থাপক হবে। স্থিতিস্থাপক কেন হচ্ছে? কারণ হচ্ছে এই সংঘর্ষে ভরবেগ এবং শক্তি দুইটাই সংরক্ষণশীল থাকে। একটু এগুলো তুলে ফেলো, তারপর হচ্ছে ভাইরা এটার ইকুয়েশনটা দেখবো, এটা তুলে ফেলো। স্থিতিস্থাপক কেন? এই ইকুয়েশনে ভরবেগ এবং শক্তি দুইটাই সংরক্ষণশীল থাকে। ভাই এখন কিছু কথা বলছি, এগুলো লেখা লাগবে না, জাস্ট শুনো, তুলতে ভাইয়ের কথাগুলো শোনো। প্রথম কথা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ কেন, ঠিক আছে? ভাই যদি ব্রডলি ডিসকাস করি, ফিজিক্স চিন্তা না করে, ভাই যদি সবকিছু নিয়ে ডিসকাস করি, স্থিতিস্থাপক সংঘর্ষ কখন হয়? প্রথম কথা হচ্ছে একটা বস্তু উপর যখন তুমি বল দিবা, একটা বস্তুকে যখন তুমি ধাক্কা দিবা, প্রথম কথা হচ্ছে বস্তুটা তার শেপ চেঞ্জ করবে না, মানে বস্তুটা তার আকার চেঞ্জ করবে না। যেমন এখানে টিস্যু বক্স আছে, এখান থেকে ধরো, মানে কথার কথা, ঠিক আছে? এখান থেকে ধরো একটা বল দিয়ে তুমি টিস্যু বক্সকে হিট করছো, টিস্যু বক্সের এই জায়গাটা কি চেঞ্জ হয়ে যাবে না? একটু চাপ খাবে না? চাপ খাবে তো, চাপ খাবে। বা তোমার কাছে রাবারের বল আছে, রাবারের বলকে যখন উপর থেকে নিচে ফেলাবা, দেখবো হচ্ছে একটু চাপ খাচ্ছে, মানে এর শেপ চেঞ্জ করতেছে। এটা বোঝা যাচ্ছে কিনা বলো? শেপ চেঞ্জ করতেছে, এটা বোঝা যাচ্ছে কিনা বলো? শেপ চেঞ্জ করতেছে। এটা হচ্ছে একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে এরকম, ধরো তোমার কাছে দুইটা
স্টিলের বল আছে, একটা বল আরেকটা বলের দিকে নিক্ষেপ করছো, এরা সংঘর্ষ করলে কি শেপ চেঞ্জ করবে? অ্যান্সার হচ্ছে না, অ্যান্সার হচ্ছে না। সো এই যে টিস্যু বক্সের এক্সাম্পল যেটা ছিল, এটা শেপ চেঞ্জ করতেছে। সো এরকম টিস্যু বক্সকে যদি আমি আরেকটা বস্তুর সাথে সংঘর্ষ করি, এটা স্থিতিস্থাপক হবে না। তার মানে কি, স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার প্রথম শর্ত, যারা সংঘর্ষ করবে ওদের একটারও শেপ চেঞ্জ হওয়া যাবে না, ওদের একটারও শেপ চেঞ্জ হওয়া যাবে না। জিনিসগুলো তোমরা পড়ছো, কোথাও না কোথাও পড়ছো, বাই জাস্ট রিলেট করে দিচ্ছি, এগুলো ক্লাসিক্যাল ফিজিক্সের কথা, এখানে না। 2 নাম্বার কথা হচ্ছে, এখানে এনার্জি চেঞ্জ হওয়া যাবে না, যেমন ঘর্ষণ থাকা যাবে না, হিটেড হওয়া যাবে না, হিট এনার্জি প্রডিউস হওয়া যাবে না, হিট এনার্জি প্রডিউস হওয়া যাবে না। এই জিনিসপাতিগুলো যদি না হয়, তাহলে আমরা বলবো এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, এইগুলা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। এই জিনিসগুলো আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে পড়ছি। এখন দেখো এগুলা কেমনে যেন কপি করে জিমি ভাই ওইদিন আমাকে শিখাইছিল, দেখি পারি কিনা। কপি, ভালো কথা, দেন এখানে গেলাম, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখো এটা হচ্ছে তরঙ্গ, এটা আমাদের তরঙ্গ, ভালো কথা। এখন দেখো আমাদের যে প্রথমে যে লাইটটা এসে আপতিত হচ্ছে, ধরো এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, কি বললাম, এটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর যে লাইটটা প্রতি বিক্ষেপিত হয়েছে চলে যাচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম, ল্যামডা প্রাইম। ঠিক আছে, সো ল্যামডা এবং ল্যামডা প্রাইমের মধ্যে একটা রিলেশন আছে কম্পাউন্ড ইফেক্টের মাঝে, ইফেক্ট দিয়ে, যেটা যেখানে হচ্ছে ভরবেগ এবং গতিশক্তি দুইটা সংরক্ষণশীল থাকে। ঠিক আছে, বাট মনে রাখতে তোমরা হচ্ছে ইকুয়েশনটা মনে রাখবা, প্রমাণ লাগবে না। ল্যামডা প্রাইম সমান হচ্ছে ল্যামডা প্লাস এইচ বাই এম নট সি 1 মাইনাস কস পাই, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এই মুশফিক, কে বলছে ইলাস্টিক শেপ চেঞ্জ করে? প্লাস্টিক গুলা শেপ চেঞ্জ করে, ইলাস্টিক কে বলছে শেপ চেঞ্জ করে বলো? ইলাস্টিক কবে থেকে শেপ চেঞ্জ করে? যেগুলো শেপ চেঞ্জ করে এগুলোকে আমরা প্লাস্টিক বলি। ইলাস্টিক কখনো শেপ চেঞ্জ করে না, ইলাস্টিক কখনো শেপ চেঞ্জ করে না, এগুলো ভুল ধারণা রাখবা না, না জানা ভালো কথা, বাট কনসেপ্ট ভুল হওয়া সমস্যা। ঠিক আছে, এখন দেখো ফাইটা তো আমাদের কাছে গিভেন, ফাইটা হচ্ছে কতটুকু অ্যাঙ্গেলে ইলেকট্রনটা ফোটনটা বিক্ষেপ হচ্ছে। এখন দেখেন সার্টেন অ্যাঙ্গেল আমার ইলেকট্রনও বিক্ষেপ হয়ে যাচ্ছে, আমি এটাকে বললাম থিটা, আমি থিটাটাও বের করতে পারবো। ঠিক আছে, থিটাটাও বের করতে পারবো কোন ফর্মুলা ইউজ করে? আমি ডিরেক্ট ফর্মুলাগুলো দিচ্ছি। কট থিটা সমান হচ্ছে 1 প্লাস HF ডিভাইড বাই m নট সি স্কয়ার 10 পাই ডিভাইড বাই 2। এগুলো ইউজ করে আমি ডিরেক্ট ইউজ করে হচ্ছে ফর্মুলা ইউজ করে হচ্ছে আমরা ভ্যালুগুলো বের করতে পারবো। ঠিক আছে, এখন এখানে আমার এক্সপ্রেশনগুলো মনে রাখতে হবে, মানে জিনিসপাতিগুলো মনে রাখতে হবে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে m নট, এটা আমরা বলতে হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রন এর ভর। আর ফাই কে বলতে হচ্ছে ফোটনের বিক্ষেপণ কোণ, ফোটন এর বিক্ষেপণ কোণ, বিক্ষেপণ কোণ। আর থিটা বলতে হচ্ছে ইলেকট্রনের বিক্ষেপণ কোণ, ইলেকট্রনের বিক্ষেপণ কোণ, বিক্ষেপণ কোণ। ঠিক আছে, ইলেকট্রনের বিক্ষেপণ কোণ। ওকে, এখন দেখো m নট, ইলেকট্রনের ভর কত বলো? ইলেকট্রনের ভর তোমরা জানো না, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। এগুলো বলা লাগবে, এগুলো বলা লাগবে, বলো 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, এগুলো একদম বলা লাগবে না। ফাই হচ্ছে ফোটনের বিক্ষেপণ কোণ, আর হচ্ছে থিটা হচ্ছে ইলেকট্রনের বিক্ষেপণ কোণ। সো কট থিটা সমান 1 প্লাস HF ডিভাইড বাই m নট সি স্কয়ার। ঠিক আছে, এখন দেখো আমাদের ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য এই দুটোর মাঝে সম্পর্ক দেখো, এটা কিন্তু আমরা জানি, সি সমান কি এফ ল্যামডা, এগুলো আমরা জানি কিনা বলো? এইগুলো আসলে লেখার দরকারই নেই। সো এখান থেকে হচ্ছে আমরা ল্যামডা এবং এফ এর মাঝে রিলেশনটা
বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ওকে ওকে, আরেকটা এক্সপ্রেশন। ঠিক আছে, তোমরা হচ্ছে বলতেছিলে ভাই ডি ব্রগলি পড়াবেন কিনা। ডি ব্রগলি অন্য কিছু না, ভালো মতো খেয়াল করলে বুঝবা। আমি কি বলছি, আমাদের ইলেকট্রন যেটা আছে এটা তরঙ্গ কণা দুইটা হিসেবে আচরণ করতে পারে, আবার লাইট যেটা আছে বা ফোটন যেটা আছে এটাও ইলেকট্রন কণা এবং তরঙ্গ দুইটা হিসেবে আচরণ করতে পারে। ঠিক আছে, সো এই যে একটা বস্তু কণা তরঙ্গ দুইটা হিসেবে আচরণ করতেছে, ভালো মতো বুঝো। আমি কি আছি, আমি এখন কি আছি বলতো, আমি এখন আছি হচ্ছে কণা হিসেবে, রাইট? বাট অ্যাকর্ডিং টু দিস ফিজিক্স আই ক্যান অলসো বিহেভ লাইক ওয়েভ। আমার তরঙ্গ প্রপার্টিসও থাকবে বা ইভেন আছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দিস মডার্ন ফিজিক্স আমার তরঙ্গ প্রপার্টিস আছে। সো এই যে তরঙ্গ প্রপার্টিস কতটুকু, কণা প্রপার্টিস কতটুকু, এই দুইটার মাঝে একটা রিলেশন আছে, যেটাই ডি ব্রগলি দিছে, অন্য কেউ অন্য কিছু না। ঠিক আছে, ডি ব্রগলি ওইটাই দিছে। ওই রিলেশনটা কি, ওই রিলেশনটা হচ্ছে পি সমান এইচ বাই ল্যামডা, মানে ভরবেগ সমান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক ডিভাইড বাই তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, প্লাঙ্কের ধ্রুবক ডিভাইড বাই তরঙ্গ দৈর্ঘ্য। পি কে আমি কি লিখতে পারি, পি কে আমি লিখতে পারি হচ্ছে এম ভি, এম ভি সমান হচ্ছে এইচ ডিভাইড বাই ল্যামডা। ঠিক আছে, সো এই দুইটাই হচ্ছে আমাদের প্লাঙ্কের কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, এখন দেখো এই যে এমটা কি, কণা ধর্ম, রাইট? এমটা কি, এমটা হচ্ছে কণা ধর্ম। তার মানে এম এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ তরঙ্গ ধর্ম। এটা কি একটা একটা কি ব্যস্তানুপাতিক, একটা একটা ব্যস্তানুপাতিক। এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কেন আমরা ক্লাসিক্যাল ফিজিক্স পড়ি, এটার অ্যান্সার এই ইকুয়েশনে আছে। কেন আমরা ক্লাসিক্যাল ফিজিক্স পড়ি, ঠিক আছে, কেন আমরা ক্লাসিক্যাল ফিজিক্স পড়ি, এটার অ্যান্সার হচ্ছে এই ইকুয়েশনটা দিবে। ইকুয়েশনটা কি বলতেছে দেখো তো, এই ইকুয়েশন বলতেছে একটা বস্তুর ভর যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। একটা বস্তুর ভর যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। মানে কি, মানে হচ্ছে ভর যখন অনেক বেশি হয়ে যায় তখন তরঙ্গধর্ম এতই কম হয়ে যায় যে আমরা এটাকে ইগনোর করি। মানে কি, পার্টিকেল ফিজিক্স কোনটা, কাজ শক্তি ক্ষমতা, ফ্যাক্টর, নিউটনের মেকানিক্স, পর্যাবৃত্ত গতি, তরঙ্গ, এই জিনিসপাতিগুলো, স্থির তড়িৎ চলতড়িৎ, এই জিনিসপাতিগুলো হচ্ছে এই জিনিসটা হচ্ছে এক্সপ্রেস করতেছে যে ভর অনেক বেশি, তরঙ্গ ধর্ম নাই, তরঙ্গ ধর্ম নাই। সো ওই জিনিসপাতিগুলো হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। উল্টো হইতে পারে, উল্টা কি হইতে পারতো, যে না ভাইয়া ভর অনেক কম, যেমন ইলেকট্রনের ভর 10⁻31 কেজি, কিছু একটা ইন্টু 10⁻31 কেজি। প্রোটনের ভর 10⁻27 কেজি। নিউট্রনের ভর 10⁻27 কেজি, অনেক অনেক ছোট না, অনেক ছোট। মানে কি, ভর অনেক কমে যাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, বেড়ে যাচ্ছে। তার মানে কি, তখন ভর যদি কম আমরা তুলনা করি, সাথে তরঙ্গ দৈর্ঘ্যের তুলনা করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যের তুলনা করতে হবে, রাইট? তরঙ্গ দৈর্ঘ্যের তুলনা করতে হবে কিসের ক্ষেত্রে, অনেক কম ভরবিষ্ট বস্তুর ক্ষেত্রে। সো এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স। সেটাতে আপনি বলতেছে এক্স্যাক্টলি আমাদের মাঝেও তরঙ্গ আছে, কিন্তু আমাদের ভর বেশি বলে আমরা তরঙ্গ জিনিসটা ততটা বুঝতে পারি না। আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল করব, তখন হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বলতে পারবো। বলো উসাইন বোল্টের ব্যাগ কত বলো তো, উসাইন বোল্ট মানে পৃথিবীর সবচেয়ে দ্রুত একজন মানুষ, ওর ব্যাগ কত বলো, উসাইন বোল্টের ব্যাগ কত? উসাইন বোল্টের ব্যাগ কত? উসাইন বোল্ট এর ভর, ধরো আমি বললাম হচ্ছে ভর 60 কেজি, এবং সর্বোচ্চ বেগ আমি জানি না এক্স্যাক্টলি সর্বোচ্চ বেগ কত। ধরো আমি কথার কথা বললাম এই 80 মিটার/সেকেন্ড, বুঝছো তুমি, আইডিয়া আছে? 80 মিটার/সেকেন্ড মানে আমি সর্বোচ্চ বেগ ধরো কথা কথা 20 মিটার/সেকেন্ড বললাম। আচ্ছা এত তো হবে না, আমি ধরো কথা কথা 10 মিটার/সেকেন্ড বললাম। তার তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা হচ্ছে তোমার কোশ্চেন। ঠিক আছে, সর্বোচ্চ বেগ 10 মিটার/সেকেন্ড। তুমি 10 মিটার/সেকেন্ড মানেটা বুঝছো, 10 মিটার/সেকেন্ড তুমি মানে বুঝছো? তুমি যে একটা একটা বলছো 80 মিটার/সেকেন্ড, তুমি 10 মিটার/সেকেন্ড মানে বুঝছো কিনা আমাকে বলো।
মানে কি প্রতি সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে, এটা পসিবল? আমি তাও বললাম 10 মিটার পার সেকেন্ড করে যাচ্ছে। আচ্ছা ভালো কথা। সো আমার কি লাগবে? তরঙ্গ দৈর্ঘ্য। সো আমরা কি জানি? p সমান h বাই ল্যামডা। আমার কি লাগবে? ল্যামডা। ল্যামডা সমান h বাই p। p কে আমি কি লিখতে পারি? m ইনটু v। h প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 ডিভাইড বাই ভর কত? 60 কেজি ইনটু 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। করে ফেলো, করে ফেলা, করে ফেলা। 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 ডিভাইড বাই 60 কেজি ইনটু 10 মিটার পার সেকেন্ড। দেখো এটা দেখো, এদিকে ভালো মতো খেয়াল করো। 10 টু দি পাওয়ার -36 মিটার। মানে কি ভ্যালুটা অনেক ছোট না? ভ্যালুটা কি অনেক ছোট? সো এটাকে আসলে মানে এটাকে তুমি জিরো ধরতে পারো, তো এতই ছোট এটাকে তুমি নেগলেক্ট করতে পারো, ঠিক আছে? নেগলেক্ট করতে পারো। সো এই জন্য হচ্ছে আমরা মানুষ যেগুলো আছি এগুলো হচ্ছে নর্মালি একজন আরেকজনকে তরঙ্গ হিসেবে দেখি না, আমরা বস্তু হিসেবে দেখি, ঠিক আছে? তরঙ্গ হিসেবে দেখি না, আমরা বস্তু হিসেবে দেখি। এখন তরঙ্গ হিসেবে তোমরা দেখছো, ম্যাট্রিক্স মুভি দেখছো কিনা বলো? তোমাদের কিছু মুভির নাম বলি, দেখবা এগুলা। ম্যাট্রিক্স মুভি দেখছো কিনা? ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মুভি দেখছো কিনা বলো? ম্যাট্রিক্সের মোস্ট প্রবলি 3টা আছে, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স 1, ম্যাট্রিক্স 2, ম্যাট্রিক্স 3 মুভি আছে, দেখছো কিনা বলো? ওইখানে দেখবা, ওইখানে যে ভিলেন আছে, ঠিক আছে? ভিলেন যদিও ভালো না, আমার পছন্দের ক্যারেক্টার, ভালো না বাট আমার পছন্দের ক্যারেক্টার, ঠিক আছে? সো একটা মুভি আছে ম্যাট্রিক্স, হলিউডের। সো এখানে হচ্ছে ভিলেন আছে, খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং এই জন্য যে ও হচ্ছে দেয়ালের এপার থেকে ওপার চলে যেতে পারে, দেয়ালের এপার থেকে ওপার চলে যেতে পারে। এখন এই জিনিসটা হচ্ছে এই যে এই কথাটা বলতেছে, মানে এই জিনিসটার প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন ওইটা দিতে পারবে। সো মাঝখানে যদি বাধা আসে, ঠিক আছে? ধরো আমার এপাশ থেকে আমি একটা বস্তু এখানে পাঠাইছি, আমার এখানে কি হাত আছে না? হাত আছে। সো হাত অতিক্রম করে ওই পাশে তখনই যেতে পারবে। ২টা ওয়ে আছে, একটা হচ্ছে এটা লাফ দিয়ে যাবে, আর হচ্ছে হাতের মধ্য দিয়ে যাবে। সো লাফ দিয়ে তো সবকিছু যেতে পারবে, বাট হাতের মধ্য দিয়ে তখনই যেতে পারবে যখন এটা তরঙ্গ হবে। কি হবে? যখন এটা তরঙ্গ হবে। সো একটা কণা এটা কি অলস তরঙ্গ হিসেবে আচরণ করে, অলস তরঙ্গ হিসেবে আচরণ করে, ডিপেন্ড করে আসলে তরঙ্গ নাকি ভর হবে, কণা হবে। সো এই যে বস্তুটা আসছে, আয়সা যখন এটার ভিতর দিয়ে চলে যাবে, তার মানে এখানে আসার পরে হিট করার পরে এ তরঙ্গ হিসেবে আচরণ করতেছে, এ তরঙ্গ হিসেবে আচরণ করতেছে। এখন দেখো আমাদের এই ডি ব্রগলি ইকুয়েশন কি বলে? কণা আসলে কণা না, এটা একটা তরঙ্গ। তার মানে আমি যে মানুষ আছি, আমারও এইরকম এবিলিটি আছে, আমারও এরকম এবিলিটি আছে যে আমি দেয়াল ভেদ করে অপর রুমে চলে যাব, দেয়াল ভেদ করে অপর রুমে চলে যাব, ঠিক আছে? আমারও একটা এবিলিটি আছে যে আমি দেয়াল ভেদ করে অপর রুমে চলে যাব। এই জিনিসটাকেই আমার হচ্ছে ম্যাট্রিক্সে দেখাইছে। রাশেদ খান বলছে কোয়ান্টাম টানেলিং। না, না, না ভাইয়া, ওইটা কোয়ান্টাম টানেলিং না। কোয়ান্টাম টানেলিং হচ্ছে অন্য ব্যাপার। কোয়ান্টাম টানেলিং হচ্ছে শর্ট পথ বের করা। ঠিক আছে? কোয়ান্টাম টানেলিং হচ্ছে অন্য ব্যাপার, শর্ট রাস্তা বের করা। কোয়ান্টাম টানেলিং আর এটা হচ্ছে আরেক জিনিস। শাম্মী আক্তার বলছে এটা সম্ভব না। না ভাইয়া, সম্ভব হইতে পারে। ফিউচারে সম্ভব হইতে পারে। বাট টিল নাও আমাদের টেকনোলজি লিমিটেশন এর কারণে এটা হয় নাই। ঠিক আছে? বাট হইতে পারে। সম্ভব না এমন না। ইসাম মাহমুদ, এই তো ইসাম হচ্ছে সুন্দর একটা কথা বলছে যে ডিসি এর ফ্লাশ ওয়াল ফেস পাস করতে পারে ওর স্পিডের জন্য। এক্স্যাক্টলি ভাই, স্পিড বেড়ে গেলে কি হয়? স্পিড যদি বেড়ে যায়, স্পিড যদি বেড়ে যায়, নিচের গুণফলটা কি বেড়ে যায়? বেড়ে গেলে কি হয়? ল্যামডা কি বেড়ে যাচ্ছে না? স্পিড যদি বেশি বেড়ে যায়, স্পিড যদি বেড়ে যায়, আলটিমেটলি কি গুণফল বেড়ে যাবে, রাইট? তার মানে তরঙ্গের মতো আচরণ করবে। না, 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 কোয়ান্টাম টানেলিং অন্য ব্যাপার, ঠিক আছে? একদিন বলবো না, কথাবার্তা হবে এসব জিনিসপাতি নিয়ে, অনেক কথাবার্তা হবে, আড্ডা আড্ডা হবে এইসব জিনিসপাতি, খুব ইন্টারেস্টিং, বুঝছো? যত পড়বা ততই মজা লাগবে এগুলা, স্পেশালি আমাদের কম্পন ইফেক্ট এবং ডি ব্রগলি। ওকে, তারপরে কি আসে বলো তো? আমাদের তারপর আসছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। কি আসে? কই গেল? অনিশ্চয়তা নীতি, অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনিটি প্রিন্সিপাল। আনসার্টেনিটি, এখন বলতে পারছো ভাই এগুলো দিয়ে ম্যাথ নাই, ম্যাথ তেমন নাই, ঠিক আছে? বাইরে হচ্ছে থিওরি গুলো একটু বোঝার ট্রাই করি, যে ফিল আসবে, বুঝছো? এত সুন্দর সুন্দর জিনিসপাতি গুলো ফিজিক্সে ভরা,
ঠিক আছে, এত সুন্দর সুন্দর জিনিসপাতি ফিজিক্সে ভরা, অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি আছে। দেখো আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে? আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে তুমি একটা স্পেস, ঠিক আছে, একটা কণা, একটা পার্টিকেল, ঠিক আছে, যে কোনো একটা পার্টিকেল, ধরো আমার কথাই বলি, আমি আমার কথা বলবো না, একটা মোটা মানুষের কথা, এনাম ভাইয়ের কথা বলবো। এনাম ভাই, ঠিক আছে, এখন এনাম ভাই কি করতেছে, খুব টেন্সড, উনি এপাশ ওপাশ হাঁটাহাঁটি করতেছে, তার মানে কোনো একটা ব্যাগ আছে, রাইট? কোনো একটা ব্যাগ আছে, হাতে তাল নিয়ে এপাশ ওপাশ হাঁটাহাঁটি করতেছে, ওনার একটা ব্যাগ আছে, ঠিক আছে, ওনার একটা ব্যাগ আছে। ব্যাগ থাকা মানে কি, ভর ব্যাগ আছে, যেহেতু ভর আছে, এমন তো না যে এনাম ভাই ভরবিহীন মানুষ। এনাম ভাইয়ের ভর হচ্ছে শিখতে সবচেয়ে বেশি, আমাদের শিখতে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে এনাম ভাই, ঠিক আছে, ওনার ভর ব্যাগ সবচেয়ে বেশি হবে। ওনার কি থাকবে, রুমের মধ্যে একটা অবস্থান থাকবে, যে উনি কি চেয়ারে বসে আছে, নাকি শুয়ে আছে, নাকি ঘুমাচ্ছে, নাকি তাল ফালাচ্ছে আমাদের উপরে, ঠিক আছে, সবকিছু থাকবে। সো আমাদের আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে আমাদের ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা, ঠিক আছে, ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা। আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে, ভরবেগ, ভালো মতো বোঝো, ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা। আমি কিন্তু নিশ্চয়তার কথা বলতেছি না, অনিশ্চয়তা মানে কতটুকু আমি অনিশ্চিত, ইনটু অবস্থান নির্ণয় অনিশ্চয়তা, মানে আমি এর পজিশন কতটা, অবস্থান, আমি এর পজিশন কতটা ভুল বলবো, অনিশ্চয়তা। এই দুইটা জিনিস গুণ করলে আমার এই ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল হবে h/4 পাই, এই ভ্যালুটা হবে h/4 পাই বেশি বা সমান, ঠিক আছে, কি হবে, এই ভ্যালুটা হবে h/4 পাই বেশি বা সমান। ঠিক আছে, ওকে, h/4 পাই। এখন দেখো আমরা হচ্ছে ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা হচ্ছে আমরা ডেল পি দিয়ে রিপ্রেজেন্ট করি, ডেল পি ইন্টু অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা ডেল এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, ইজ গ্রেটার অর ইকুয়াল h/4 পাই। এটা হচ্ছে একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা কি, এখন দেখো আমরা হচ্ছে এরকম ফর্মুলা কিন্তু পড়ে আসছি, আমাদের আনসার্টেনিটি প্রিন্সিপাল, ডি ব্রগলি কি বলে, পি সমান h/λ, রাইট, পি সমান h/λ। সো আমরা যদি এরকম লিখি, ডেল পি সমান কি হবে, ডেল এইচ ডেল ল্যামডা, রাইট। আবার আমরা কি জানি, ই সমান hc/λ, hc/λ। সো আমরা ডেল ই কে কি লিখতে পারি, ডেল এইচ ডেল সি ডেল ল্যামডা, তার মানে ডেল এইচ বাই ডেল ল্যামডা, ডেল এইচ ডেল সি ডেল ল্যামডা, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো ডেল এইচ ডেল ল্যামডা, আমি উপর হচ্ছে ডেল সি দিয়ে গুণ দিলাম, নিচে হচ্ছে ডেল সি দিয়ে ভাগ করলাম। আমার দেখো, আমার হচ্ছে এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা আমার ডেল ই চলে আসতেছে, তার মানে ডেল পি সমান আসতেছে হচ্ছে ডেল ই ডিভাইড বাই ডেল সি, এটা তো বুঝতে পারছি, ডেল 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 পি সমান আসতেছে ডেল ই ডিভাইড বাই ডেল সি, রাইট। আমরা হচ্ছে এই ভ্যালুগুলো বসাই দিব, বাচ্চা কাচ্চাদের ম্যাথ, এই ভ্যালুগুলো বসাই দিব, বসাই দিলে দেখো আমি একটা ফর্মুলা পাচ্ছি, ডেল পি সমান ডেল ই ডিভাইড বাই ডেল সিটাকে আমি এভাবে লিখতেছি, ডেল এক্স ডিভাইড বাই ডেল সি ইজ গ্রেটার অর ইকুয়াল h/4 পাই। সরণ ডিভাইড বাই ব্যাক মানে কি, সরণ ডিভাইড বাই ব্যাক মানে কি, ও হ্যাঁ, সরণ ডিভাইড বাই ব্যাক মানে কি বলো, সরণ ডিভাইড বাই ব্যাক মানে হচ্ছে সময়, সো ডেল ই ইন্টু ডেল টি ইজ গ্রেটার অর ইকুয়াল h/4 পাই। তার মানে কি, আনসার্টেনিটি প্রিন্সিপাল হচ্ছে অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে ভরবেগের আনসার্টেনিটি, ভরবেগের পজিশনের আনসার্টেনিটি, আরেকটা হচ্ছে এনার্জি এবং টাইমের আনসার্টেনিটি। সো কোন একটা জায়গায় তুমি যত, দেখো প্রথম ইকুয়েশনটার মিনিং কি, প্রথম ইকুয়েশনটার মিনিং হচ্ছে তুমি কোন একটা জায়গায় একটা বস্তুর ভরবেগ যত অনিশ্চিত, তার পজিশন তুমি তত নিশ্চিত, কারণ কি দুটোর গুণফল একটা ধ্রুবক, গুণফল ধ্রুবক হলে কি একটা ব্যস্তানুপাতিক, ভরবেগ তুমি যত নিশ্চিতভাবে বলতে পারবা, অবস্থান তত অনিশ্চিত হয়ে যাবা,
অবস্থান যত ভরবেগ যত নিশ্চিতভাবে বলতে পারবা অবস্থান তত অনিশ্চিত হয়ে যাবা, ভরবেগ যত অনিশ্চিত ভাবে বলতে পারবা অবস্থান তত নিশ্চিতভাবে বলতে পারবা। দুই নম্বরের মিনিংটা কি? মিনিংটা হচ্ছে একটা পার্টিকেলের এনার্জি তুমি যতটা সার্টেনলি বলতে পারবা টাইম ততটা আনসার্টেন হয়ে যাবে, মানে অনিশ্চিত হয়ে যাবে। এনার্জি যদি নিশ্চিত থাকে টাইম অনিশ্চিত হয়ে যাবে, এনার্জি যদি অনিশ্চিত থাকে টাইম নিশ্চিত হয়ে যাবে। এটা হচ্ছে সম্পর্ক, এটা হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। মানে কি? মানে হচ্ছে তুমি একটা পার্টিকেল, মানে আমি আমার কথা বলতেছি, আমার বা এনাম ভাই যে তাল নিয়ে হাঁটতেছিল, মাথায় মাথায় মানে থাপড়ায় থাপড়ায় হাঁটতেছিল যে কার উপর ফালাবো, আমি কার উপর ফালাবো, আজকে ক্লাস নিতে পারতেছি, আমি তাল ফালাইতে পারতেছি না, উনি একদম উত্তেজিত হয়ে গেছে। তুমি ওখানে বসে বসে ওনার ক্যালকুলেশন গুলো দেখতেছো, ওনার নিয়ে তুমি মাপতেছো, কি মাপতেছো? ভরবেগ মাপতেছো, অবস্থান মাপতেছো। তুমি ভরবেগ মাপতে পারবা বা ভালো কথা, বাট অবস্থান ঠিকঠাক মতো মাপতে পারবা না। এটা হচ্ছে বলতেছি এই কথা। দুই নম্বর হচ্ছে না, উনি খুব এক্সাইটেড, এনার্জি নিয়ে আজকে তাল ফালাবে, ঠিক আছে, এনার্জি নিয়ে তাল ফালাবে উনি, তুমি ওনার এনার্জি মাপতে পারতেছো, বাট উনি এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, কত সময় লাগছে ওটা তুমি মাপতে পারবা না, ঠিক আছে, ওইটা তুমি মাপতে পারবা না, ঠিক আছে, ওইটা তুমি মাপতে পারবা না। বুঝতে পারছি? বলো, এই জিনিসপাতিগুলো তুলে নাও, এটা হচ্ছে মেইন কথা। এই 4 পাই হবে কেন, 4 ল্যামডা হবে কেন, 4 পাই, h/4 পাই। ও এই একটু কনসেপ্টে মানে ইয়ে ছিল, এটা ইয়ে হবে, এইচ হবে, এইচ তো চেঞ্জ হয় না, সরি সরি সরি, একটু এটা এইচ হবে, ঠিক আছে। ভেরি গুড যে ভুলটা ধরে দিছো ভাই, ইচ্ছা করে ভুল করছিলাম, দেখি তোমরা ধরতে পারবে না, এটা এইচ হবে, এইচ তো চেঞ্জ হয় না, এইচ হবে, শুধু এইচ হবে, ঠিক আছে। এই পোলাপাইন পোলাপাইন, তোমরা কি করছো 9-10-এ বুঝি না। এক্স সমান কি? ভিটি, x/v সমান কি? টি, ডেল x/ডেল ভি সমান কি হবে? ডেল টি হবে। এই জিনিসপাতিগুলো কি বলা লাগে? ক্লাস 9-এ সেই আদিম যুগে, ঐতিহাসিক যুগে, যেই যুগ তুমি অনেক অনেক দিন আগে হচ্ছে জাদুঘরে রেখে আসছো, এই যুগে তুমি এই সূত্র পড়ছিলা, এখন এসে যদি বলো যে ভাইয়া ডেল x/ডেল সি কেমনে ডেল টি আসছে, হবে? হবে কিনা বলো? ছোট বাইরে দেখে তো তোমাদের হাসবে যে ভাই আপু কি পড়ছে এতদিন, হাসবে তো, হাসবে না? বলো আমাকে। দেখো, তারপরে আমরা হচ্ছে আনসার্টিনিটি প্রিন্সিপাল থেকে একটা ম্যাথ করি, ঠিক আছে। ধরো তোমার কাছে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ তোমার কাছে দেওয়া হচ্ছে 10 মিটার, বৃত্তের ব্যাসার্ধ তোমার কাছে দেওয়া হচ্ছে 10 মিটার। তোমাকে বলছে হচ্ছে এই যে বৃত্ত আছে, বৃত্তের মধ্যে একটা পার্টিকেল আছে, ঠিক আছে। ধরো এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, এই যে এটা একটা পার্টিকেল, এটা একটা কণা বা পার্টিকেল, ঠিক আছে। পার্টিকেল বলতে পারতো অথবা তরঙ্গ বা ওয়েভও বলতে পারতো, দুইটা যে কোনো একটা, ডাজন্ট ম্যাটার। তোমাকে বলছে এই কণার ভরবেগের অনিশ্চয়তা, ভরবেগের অনিশ্চয়তা অনিশ্চয়তা হচ্ছে ধরো 20 কেজি মিটার পার সেকেন্ড হলে অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তা কত? সর্বোচ্চ অনিশ্চয়তা কত, এটা তোমার কাছে কোয়েশ্চেন, ঠিক আছে। এটার ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার। তোমাকে বলছে এই যে বস্তুটা আছে বা পার্টিকেলটা আছে, এটা হচ্ছে বৃত্তের যে পরিধি আছে, মানে বৃত্ত রিং এর মতো না, রিং এর মধ্যে ঘুরতেছে, ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স দিয়ে হচ্ছে ঘুরতেছে, ঠিক আছে, ভালো কথা। যদি ঘুরতে থাকে, তোমাকে বলছে হচ্ছে এই যে পার্টিকেলটা আছে, যে কোনো মোমেন্টে, আমি জানি না, যে কোনো মোমেন্টে এর ভরবেগের অনিশ্চয়তা হচ্ছে 20 কেজি মিটার পার সেকেন্ড। অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তা, ঠিক আছে, ভালো মতো বুঝো, এখানে কি বলছে? শুধু অনিশ্চয়তা বলে নাই, ম্যাক্সিমাম আনসার্টেনটি কত,
ঠিক আছে, ম্যাক্সিমাম আনসার্টেনিটি কত এটা তোমার বের করতে হয়। সো প্রথম কথা হচ্ছে এইরকম ম্যাথ করার সময় আমরা আমাদের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতি কি ছিল, অনিশ্চয়তা নীতি ছিল হচ্ছে ডেল পি ইন্টু ডেল এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল h/4 পাই, রাইট, h/4 পাই। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আনসার্টেনিটি প্রিন্সিপাল ছিল, বাট আমরা কোনো ম্যাথ করার ক্ষেত্রে ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে ক্যালকুলেট করব। ক্রিটিক্যাল কন্ডিশন মানে কি? ক্রিটিক্যাল কন্ডিশন মানে হচ্ছে ডেল পি ইন্টু ডেল এক্স ইজ ইকুয়ালস টু h/4 পাই। এইভাবে ধরে নিয়ে আমরা ম্যাথ করব, কারণ আমরা তো অসমতার মধ্যে ম্যাথ করতে পারি না, অসমতার মধ্যে কি ম্যাথ করতে পারি না, রাইট। সো আমরা হচ্ছে এটা নিয়ে ম্যাথ করব, ঠিক আছে, ভালো কথা, ভালো কথা। এখন দেখো 20 কেজি মিটার পার সেকেন্ড হলো অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তা কত, এটা কিভাবে করব? ধরো কথার কথা, আমি জানি না, ঠিক আছে, আমি জানি না, তুমি ধরো এখানে পার্টিকেলটা ছিল, ভালো মতো বুঝো ভাই কি বলতে চাচ্ছি। ধরো এখানে পার্টিকেলটা ছিল, এখানে পার্টিকেলটা আসছে কোনো একটা সময় পরে, ঠিক আছে, এখানে পার্টিকেলটা আসছে কোনো একটা সময় পরে, বাট তুমি কি করছো জানো, তুমি হচ্ছে পার্টিকেলটাকে এখানে মাপো নাই, এখানে মাপছো, তাহলে ভুল কতটুকু মাপছো বলো তো? এতটুকু, রাইট, এতটুকু। ধরো পার্টিকেলটা তুমি ওইখানে মাপো না, আরেকজন এখানে মাপছে, সো ও কি করছে, ভুল এতটুকু মাপছে। বলো প্রথম যে ব্যক্তি ভুল মাপছিল, দ্বিতীয় যে ব্যক্তি ভুল মাপছে, কে বেশি মাপছে? প্রথম ব্যক্তি নাকি দ্বিতীয় ব্যক্তি? বলো, প্রথম ব্যক্তি ছিল, পার্টিকেলটা হচ্ছে এখানে ছিল, পার্টিকেলটা হচ্ছে এখানে ছিল, এখানে ছিল, যদু নামক একজন ব্যক্তি, ও হচ্ছে এখানে পার্টিকেলের অবস্থান মাপছে, তার মানে ভুল কতটুকু মাপছে? এতটুকু। অবস্থান কিন্তু এটা কিন্তু অবস্থান, পজিশন, লেংথ, ভুল এতটুকু মাপছে। পার্টিকেল এখানে ছিল, দ্বিতীয় আরেকজন মধু এখানে এসে মাপছে, তার মানে কি এর ভুল ততটুকু। তৃতীয় ব্যক্তি বেশি ভুল মাপছে, রাইট। আচ্ছা, ভালো কথা, ভালো কথা, তৃতীয় ব্যক্তি বেশি। ধরো আরেকজন কালামিয়া আসছে, কালামিয়া এসে এখানে মাপছে, ও কি ভুল কতটুকু মাপবে? এতটুকু। প্রথম এবং দ্বিতীয় হচ্ছে এখনটা কিন্তু আরো বেশি, প্রথম দ্বিতীয় হচ্ছে এখনটা আরো বেশি। আরেকজন আসছে ধলামিয়া, এখানে মাপছে, ভুল কি আরো বেশি, আল্লাহ বাড়তেই আছে, রাইট। আরো একজন ব্যক্তি আসছে তালমিয়া, তাল, এ কি করছে, ভুল হচ্ছে একদম অপোজিটে মাপছে, ভুল কি করছে একদম অপোজিটে মাপছে, ঠিক আছে, ভুল একদম অপোজিটে মাপছে। তারপরে কি আসছে, আরেকজন ব্যক্তি আসছে এনাম ভাই, ভুল মাপছে এখানে, আরেকজন ব্যক্তি আসছে এখানে, ভুল মাপছে এখানে। এখন বলো এই যে ভুল মাপার অনিশ্চয়তাটা বা ভুল সবচেয়ে বেশি মাপছে কোন কন্ডিশনে বলো তো? ভুল সবচেয়ে বেশি মাপছে কোন কন্ডিশনে বলো? ভুল সবচেয়ে বেশি মাপছে আমাদের এনাম ভাইয়ের তালমিয়া, রাইট, এনাম ভাইয়ের তালমিয়া, এনাম ভাইয়ের তালমিয়া। এর চেয়ে কি বেশি ভুল মাপা পসিবল? এর চেয়ে কি বেশি ভুল মাপা পসিবল? এর চেয়ে কি বেশি ভুল মাপা পসিবল? অ্যান্সার হচ্ছে না। তার মানে একটা বৃত্তের ক্ষেত্রে অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তা, অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তা, অনিশ্চয়তা কত হবে? সমান হচ্ছে বৃত্তের ব্যাস, মানে হচ্ছে 2 × 10 বা 20 মিটার। বোঝা গেছে? বোঝা গেছে কিনা বলো? ইজি কিনা বলো? আনসার্টেনটি প্রিন্সিপাল কি কঠিন নাকি ইজি বলো আমাকে? আনসার্টেনটি প্রিন্সিপাল কঠিন নাকি ইজি? এই কঠিন লাগতেছে নাকি ইজি লাগতেছে বলো আমাকে? এগুলো কি হার্ড নাকি ইজি? খুব সহজ, কিন্তু আমার খুব ভালো লাগে এগুলা। বলো চার কোনা বস্তু হলে কি হতো? হ্যাঁ সব করবো, আমরা সব করবো, সব করবো বাবা, যেটা ওয়েট করো একটু, ঠিক আছে। আজকে তো আমাদের অনেক টাইম আছে বুঝছো, আজকে আমরা যতগুলা ম্যাথ ভাইয়ের মাথায় আছে সবগুলা করার ট্রাই করবো, ঠিক আছে, ভালো কথা। আমরা এখন নিউটনের মেকানিক্সে যাব, আর কত মডার্ন ফিজিক্স পড়বো বলো। নিউটনের মেকানিক্সে যাব, যাচ্ছি নিউটন মেকানিক্স। ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুটা হচ্ছে রোটেট করতেছে, ঠিক আছে, বস্তুটা রোটেট করতেছে কত বেগে?
ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে। 20 মিটার। আচ্ছা, বস্তুটা ধরো হচ্ছে ভর 2 কেজি, বস্তুটা রোটেট করতেছে কত মিটার পার সেকেন্ড বেগে? আমি বললাম হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার। তোমাকে বলছে সর্বনিম্ন ভরবেগের ভরবেগ পরিমাপে সর্বনিম্ন অনিশ্চয়তা কত? সর্বনিম্ন অনিশ্চয়তা কত? অনিশ্চয়তা কত? ঠিক আছে, তোমাকে সেটা জানতে চাইছে। ভরবেগ পরিমাপে সর্বনিম্ন অনিশ্চয়তা কত? ভরবেগ পরিমাপে সর্বনিম্ন অনিশ্চয়তা কত? ভরবেগ পরিমাপে ইসাম মাহমুদ বলতেছে 0 মিটার। আমি কিন্তু কি চাইছি? ভরবেগ পরিমাপে অনিশ্চয়তা চাইছি, বুঝছো? অ্যান্সার দিলেই কিন্তু হবে না, বুঝছো? অ্যান্সার দিলেই হবে না। কাজল বলতেছে আপনি মাপতেছেন ভুল, এদিকে বৃত্ত হয়ে গেছে ফুল। এক্স্যাক্টলি ভাইয়া, আমি মাপতেছি ভুল, বৃত্ত হয়ে গেছে ফুল। আফরিন বলতেছে 0, নাইম শিকদার বলতেছে 0। আসলেই 0 হবে? ফিজিক্স এতটাও সহজ না, তোমরা যতটা সহজলি অ্যান্সার দিয়ে দিচ্ছ। কিবোর্ড আছে ভাই, আমি 0 দেব, হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, ভালো কথা। দেখো আমরা হচ্ছে একটু আগে যেটা বললাম, আমরা যখন প্রবলেম সলভ করবো, আমরা প্রবলেম সলভ করবো হচ্ছে আমার ইকুয়েশন ইকুয়াল ধরে নিয়ে। মনে আছে? আমরা তো এটাই বললাম, রাইট? ডেল পি ইন্টু ডেল এক্স ইজ গ্রেটার ইকুয়াল h বাই 4 পাই, সরি ইকুয়াল 4 পাই, h বাই 4 পাই, রাইট? h বাই 4 পাই। এখন দেখো h বাই 4 পাই কি একটা কনস্ট্যান্ট, h বাই 4 পাই একটা কনস্ট্যান্ট, রাইট? h বাই 4 পাই একটা ধ্রুবক। ভালো কথা, h বাই 4 পাই ধ্রুবক মানে কি? মানে হচ্ছে এই জিনিসটা মানে কি? মানে হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা ইনটু অবস্থানের অনিশ্চয়তা, এটা হচ্ছে একটা ধ্রুবক। এটার মানে তো এটাই, রাইট? এটা একটা ধ্রুবক, এটা তো বুঝি, এই বেসিক জিনিসটা তো বুঝি, রাইট? এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে আমি ডেল পি যত অনিশ্চিত, ডেল এক্স তত নিশ্চিত। ডেল পি যত অনিশ্চিত, ডেল এক্স তত অনিশ্চিত। মানে কি? মানে হচ্ছে আমি একটা বস্তুর, আমার আমার কথা বলি, পায়নাম ভাইয়ের যে তাল নিয়ে হাঁটতেছে, ওই এনাম ভাইয়ের ভরবেগ যত নিশ্চিত ভাবে আমি বলতে পারবো, অবস্থান তত অনিশ্চিত হয়ে যাব, অবস্থান তত অনিশ্চিত হয়ে যাব। এনাম ভাইয়ের ভরবেগ যত অনিশ্চিত ভাবে বলতে পারবো, আমি অবস্থান তত নিশ্চিত ভাবে বলতে পারবো। মানে কি? মানে হচ্ছে তুমি একটার এরর যখন ম্যাক্সিমাম করবা, আরেকটার এরর মিনিমাম হয়ে আসবে। মানে একটা ভুল করার হার যখন অনেক বেশি করে ফেলবা, আরেকটা ভুল হবেই না। এটার মিনিংটা হচ্ছে এটা, এটার সিম্পল মিনিং হচ্ছে এটা। ভরবেগ এর ভুল যদি বেশি হয়, অবস্থানের ভুল কম হবে। অবস্থানের ভুল যদি বেশি হয়, ভরবেগের ভুল বেশি হবে। অবস্থানের ভুল যদি বেশি হয়, ভরবেগের ভুল কম হবে। এখন তুমি ডেল পি কে কি করবা? ভরবেগ পরিমাপকে সর্বনিম্ন করবা, মিনিমাম, মিনিমাম করবা। কাকে মিনিমাম করবা? কাকে? ডেল পি কে। ডেল পি কে মিনিমাম করলে তুমি ডেল এক্স কে ম্যাক্সিমাম করে দাও। কি করবা? ডেল পি কে মিনিমাম করলে তুমি ডেল এক্স কে ম্যাক্সিমাম করে দাও, ডেল এক্স কে ম্যাক্সিমাম করে দাও। ডেল পি কে তুমি মিনিমাম করতে চাইলে ডেল এক্স কে ম্যাক্সিমাম করে দাও। এখন বলতে যে ভাই ম্যাক্সিমাম কত আমি জানি না, থাপড়াবো একদম, দুইটারে ধরি। ডেল এক্স এর ম্যাক্সিমাম কত? ডেল এক্স এর ম্যাক্সিমাম কত আমরা মাত্র কিন্তু বের করে আসছি, ব্যাসের সমান, রাইট? 2 ইন্টু কত, 10 সমান এইচ। এইচ এর মান কত? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ডিভাইড বাই 4 ইন্টু 3.1416। সো এখান থেকে ডেল পি চলে আসবে। এক এক বাবাজি অ্যান্সার দিস হচ্ছে ভরবেগের একক নিউটন। আমি তো অ্যান্সার দেখি নাই, বাট এককটা দেখে খুব ভালো লাগতেছে যে তোমরা হচ্ছে 2 দিন পর অ্যাডমিশন দিবা, এখন এসে আমাদের ভরবেগের একক বলতেছ নিউটন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো? ভরবেগের সর্বনিম্ন ভুল এতটুকু হইতে পারে, এর চেয়ে কম হইতে পারে না। ঠিক আছে, এর চেয়ে কম হইতে পারে না, বেশি হইতে পারে, বাট এর চেয়ে কম হবে না। বুঝতে পারছো কিনা বলো?
ইজি না এগুলা? এগুলা ইজি কিনা বলো? ভরবেগের সর্বনিম্ন ভুল এতটুকু হইতে পারে, এর চেয়ে কম হবে না, রেদার ম্যাক্সিমাম হইতে পারে, বেশি হতে পারে, কম না। দেখছো কত ইজি? মডার্ন ফিজিক্স কিন্তু আসলে ইজি, রাইট? এত সহজ সহজ জিনিসপাতি গুলো নিয়ে রাইট। ওকে, এখন এখন কি করব? এখন হচ্ছে আমরা আয়তক্ষেত্র নিয়ে ক্যালকুলেট করব। ধরো একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। তোমাকে বলছে অবস্থান নির্ণয়ে সর্বোচ্চ অনিশ্চয়তা কত? সর্বোচ্চ অনিশ্চয়তা কত? ঠিক আছে, আয়তক্ষেত্র, এটা আমি বর্গ দিয়ে করতে পারতাম, ভাইরা বর্গ করতেছি না, কারণ আয়তক্ষেত্র করলে বর্গ কভার হয়ে যাবে। ঠিক আছে, আয়তক্ষেত্র করলে বর্গ কভার হয়ে যাবে, এই জন্য হচ্ছে ভাই বর্গ দিয়ে করি না, আয়তক্ষেত্র দিয়ে করবো ভাই। ফারহানা বলতেছে যদি ম্যাক্সিমাম বলতো তাহলে কি এক্স জিরো দিব, ম্যাক্সিমাম হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ, এক্স জিরো দিয়েও তুমি ধরতে পারো, তখন হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ইনফিনিটি পসিবল, বাট মিনিমাম একটা ভ্যালু লাগবে। আচ্ছা দেখো, সো এখন এটা আমি কেমনে করব? ধরো কি করব, আমি ধরো যে কোনো একটা জায়গায় আমি বস্তু রাখবো প্রথমে, রেখে হচ্ছে আস্তে আস্তে জিনিসটা ফিল করার ট্রাই করবো। ধরো আমার মনে চাইছে আমি কর্নারে রাখবো, আমি একটু কর্নার পন্থী মানুষ, তো আমি একটু কর্নারে রাখবো। এই যে এই কর্নারে রাখছি, ভালো কথা, কর্নারে রাখছি। ধরো কদমিয়া দুইজন জমজ আছে, এক কদমে আপছে এখানে, এক কদমে আপছে এখানে, হচ্ছে প্রথম কন্ডিশন, হচ্ছে প্রথম কন্ডিশন। মধুমেয়ারও জমজ আছে, এক মধুমেয় আপছে এখানে, আর এক মধুমেয় আপছে এখানে, হচ্ছে সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা এভাবে না বলে ভাই এক পাশ দিয়ে বলি, তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরো কদমে অপশন এখানে, এটা হচ্ছে একবার, তার মানে কি ভুল হচ্ছে এতটুকু, আবার মাপছে এখানে, ভুল হচ্ছে কি এতটুকু, আবার মাপছে কি এখানে, তার মানে ভুল হয়েছে হচ্ছে দৈর্ঘ্যের পরিমাণ। সো যতই তুমি বাম পাশে আসতেছো ভুল বাড়তেছে, যতই তুমি বাম পাশে আসতেছো ভুল বাড়তেছে, রাইট? যতই তুমি বাম পাশে আসতেছো ভুল বাড়তেছে। ভুল কতটুকু হয়েছে? দৈর্ঘ্যের পরিমাণ 40 মিটার, এখানে ভুল কত? 40 মিটার, ভালো কথা। উপরের দিকে যাও, ধরো বস্তুটা এখানে আছে, তুমি মাপছো এখানে, ভুল কোনটা? এটা। তুমি মাপছো এখানে, ভুল কোনটা? ভুল হচ্ছে এটা। তুমি মাপছো এখানে, ভুল কোনটা? ভুল হচ্ছে এটা। তার মানে কি তুমি যত উপরের দিকে যাচ্ছ ভুল বাড়তেছে, কত বাড়তে বাড়তে কত হয়েছে? সর্বোচ্চ 20 হয়েছে, রাইট? বাম পাশে যাচ্ছ সর্বোচ্চ 40 হচ্ছে, উপরের দিকে যাচ্ছে সর্বোচ্চ 20 হচ্ছে। আমার কাছে কি জানতেছে? ম্যাক্সিমাম ভুল। তার মানে অ্যান্সার কত হবে? ম্যাক্সিমাম ভুল হবে হচ্ছে, ম্যাক্সিমাম ভুল কত হবে বলো? ম্যাক্সিমাম ভুল হবে হচ্ছে 40, রাইট? ম্যাক্সিমাম ভুল হবে হচ্ছে 40, রাইট? ম্যাক্সিমাম ভুল হবে হচ্ছে 40। না, ম্যাক্সিমাম ভুল 40 হবে না, কোথায় হবে? তুমি দেখো ভাইয়া, একটু চিন্তা করো। কিভাবে চিন্তা করবো ভাই, আমি তো পারি না, দরকার নাই, বুঝো। এখানে নাও, ভুল কোথায় হচ্ছে? এতটুকু। এখানে নাও, ভুল কোথায় হচ্ছে? এতটুকু। এখানে নাও, ভুল কোথায় হচ্ছে? এতটুকু। দেখো আস্তে আস্তে ভুল বাড়তেছে। এট লাস্ট তুমি কি করবা? এনাম ভাইয়ের তালের উপরে হাত দিয়ে দাও, দিছো, আল্লাহর উপর নাম করে, এইটা দেখো ভুল ম্যাক্সিমাম হচ্ছে। যতই ওইদিকে যাবা, এইদিকে যাবা, ভুল আস্তে আস্তে কি কমতে থাকবে, রাইট? সবচেয়ে বেশি ভুল কে করছে? এনাম ভাইয়ের তাল, তাল মিয়া সবচেয়ে বেশি ভুল করছে। মানে কর্ণ, মানে কি, মানে হচ্ছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রে, আয়তক্ষেত্রে, আয়তক্ষেত্রে সর্বোচ্চ ভুল, সর্বোচ্চ ভুল সমান কি হবে? কর্ণের দৈর্ঘ্য।
কর্ণের দৈর্ঘ্য, কর্ণ সমান কি রুট ওভার 40 স্কোয়ার যোগ 20 স্কোয়ার, মনে আছে তো কর্ণ কেমন রুট ওভার 40 স্কোয়ার যোগ 60 কে বলতেছে 40 স্কোয়ার যোগ 20 স্কোয়ার মানে হচ্ছে 20√5। অনেকে হচ্ছে শুরু থেকে অ্যান্সার দিচ্ছিল 20√5, ওদের সবার অ্যান্সার ঠিক হয়েছে 20√5 মিটার, 20√5 মিটার। ঠিক আছে, বুঝতে পারছি 20√5 মিটার। শেষ করে দেবো 10 মিনিটের মধ্যে। 20√5 মিটার, রাইট? বুঝতে পারছি এটা? ওকে, এটা যদি বুঝে থাকো তোমরা হচ্ছে এই ম্যাথটা করো। মিটার। অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তা কত? সর্বোচ্চ অনিশ্চয়তা কত? এটা করো। সেটুতে ফ্রেন্ড বলছে হচ্ছে জামাল শুনে ফেলছো? সেটুতে ফ্রেন্ড 60 মিটার, রাকিব 60 মিটার, রহমতুল্লাহ 60 মিটার, সুবহানা 60 মিটার, সারা বলছে 60 মিটার। ঠিক আছে, আসলে 60 মিটার হবে? একটু চিন্তা করে অ্যান্সার দিও তো। নাইম শিকদার বলছে 60 মিটার, জামেলা 60 মিটার। তোমরা সবাই অ্যান্সার দিলে আমার কেন জানি ভয় লাগে, মনে হয় যে ভুল। এই যে একটু ডিফারেন্ট অ্যান্সার দিছে 33 পয়েন্ট সামথিং। শাহানা, ময়নুল, মিমি, তামিমা, আয়ান, নাইম, সুমি, তারপর হচ্ছে আর কি আছে বাংলাদেশ কিছু একটা, ওরা সবাই 60 মিটার বলতেছে। তার মানে কি সবাই গণহারে ভুল করছো? সবাই কি এই তো একটা আরেকটা পাইছি, আফরিন হচ্ছে বলছে 5 মিটার। সবাই 60 মিটার বলছো, সবাই 60 মিটার বলতেছো, রাইট? সবাই 60 মিটার বলতেছে, বলো। এটা এটা দেখতে কি, এটা দেখতে কি উপবৃত্ত না? উপবৃত্ত, রাইট? উপবৃত্তের মধ্যে দুইটা পয়েন্টের মাঝে সবচেয়ে বেশি দূরত্ব কোথায় হয়? সবচেয়ে বেশি দূরত্ব কোথায় হয় বলো? উপবৃত্তের মাঝে সবচেয়ে বেশি দূরত্ব কোথায় পাওয়া যায়? বৃহদক্ষের দুইটা টার্মিনাল পয়েন্টে, রাইট? বৃহদক্ষের দুইটা টার্মিনাল পয়েন্টে সবচেয়ে বেশি দূরত্ব পাওয়া যায়, রাইট? বৃহদক্ষের দুইটা টার্মিনাল পয়েন্টে সবচেয়ে বেশি ডিস্টেন্স পাওয়া যায়। সো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ডিস্টেন্স, যেটা 30 মিটার অর্ধেক। তার মানে অ্যান্সার হবে কি সর্বোচ্চ অনিশ্চয়তা হবে কি? অনিশ্চয়তা হচ্ছে 60 মিটার। 60 মিটার হবে হচ্ছে সর্বোচ্চ অনিশ্চয়তা। স্যার বলতেছে সবাই 60 মিটার বলছে মানে এটাই ঠিক। এমন না সবাই 60 মিটার বললে যে ঠিক হয়ে যাবে এমন না, ভুল বললে ভুল হতো, ঠিক বললে ঠিক হতো। বাট আনফরচুনেটলি তোমরা সবাই কারেক্টটা বলছো। তোমাদের মনে কোনিক্স পড়াচ্ছে না এখন? তোমাদের ম্যাথমেটিক্সে কি কোনিক্স পড়াচ্ছে, রাইট? তোমাদের ম্যাথমেটিক্সে কোনিক্স পড়াচ্ছে, এই জন্য হয়তো জিনিসপত্রগুলো বেশি ফিল করতে পারতেছো। হ্যাঁ, বুঝতে পারছি, তোমাদের অ্যান্সার দেখে আমি বুঝতে পারছি কোনিক্স পড়াচ্ছে, এই জন্য হচ্ছে এই অবস্থা। ওকে ভাইরা হচ্ছে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু পড়ে ফেলছি, ঠিক আছে? আমরা কি করছি বলতো, আমরা তোমাকে মানে স্পেশালি আমি, আমাদের স্লাইডে কিন্তু অনেক প্রবলেম থাকে, বাট স্লাইডের প্রবলেমগুলো মিলে একাডেমিককে ফোকাস করে করানো থাকে। বাট ভাইয়া কিন্তু লিখে তোমাদের বেসিক পড়াইলাম, তারপর হচ্ছে মিডিয়াম লেভেলের যে সিকিউ গুলো আসে তোমাদের এইচএসসি তে ওইগুলো কভার করলাম। আর ভাইরা হচ্ছে অ্যাডভান্স তেমন কভার করি নাই, বাট তাও ভাইরা অ্যাডভান্স গুলো ভালো মতোই কভার করছি, ঠিক আছে? এই চ্যাপ্টারে অ্যাডভান্স কিন্তু ভাইরা ভালো মতোই কভার করছে। বেসিক তো পড়াইছে ভাইয়া, অলওয়েজ কি করি লিখে লিখে তোমাদের পড়াই, রাইট?
ভাই তোমাদের অলওয়েজ বেসিক জিনিসপাতিগুলো লিখে লিখে পড়াই। আর স্লাইডে তো ভাইদের অনেক প্রবলেম থাকে যেগুলো হচ্ছে মিডিয়াম লেভেলের, মানে হচ্ছে ধরো একটা মানুষ ভালো মতো পড়ছে বইগুলা, ওর হচ্ছে পারার কথা এগুলা, ঠিক আছে, ওর হচ্ছে এগুলা পারার কথা। আর অ্যাডভান্স জিনিসপাতিগুলো কি থাকে, অ্যাডভান্স জিনিসপাতিগুলো হচ্ছে ভাই স্লাইডে লিখে দিই। যেমন তুমি ভাই যে আনসার্টিনিটি প্রিন্সিপালের ম্যাথগুলো করাইলাম, তারপর হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশনের যে ম্যাথগুলো করালাম, ম্যাথগুলো তুমি কোথাও পাবা না। কোথাও পাবা না, পাবা কোথায়? তুমি যখন ইংলিশ রাইটারের বইগুলো পড়বা তখন পাবা, ঠিক আছে, তখন পাবা। জিনিসপাতিগুলো ফিল করার জন্য ওই জিনিসগুলো দরকার হয়। সো ভাই হচ্ছে তোমাদের ওই জিনিসপাতিগুলো লিখে লিখে পড়াইছি। সো বেসিক অ্যাডভান্স বলতে মোটামুটি কভার হয়ে গেছে। তোমাদের এখন কাজ হবে কি, তোমাদের এখন কাজ হবে কি, আমাদের এই চ্যাপ্টারের থিওরি ক্লাস শেষ, সিকিউ এমসিকিউ অ্যাডভান্স কিন্তু আছে, সিকিউ এমসিকিউ অ্যাডভান্স কিন্তু আছে। সো তোমাদের এখন কাজ হবে হচ্ছে 1 নাম্বার পার্টি, যারা এখনো কোনো কনফিউশন আছো যে ভাইয়া দৈর্ঘ্যের আপেক্ষিকতা বলতে আমি বুঝি নাই, দৈর্ঘ্যের আপেক্ষিকতা কি আমি এটা বুঝি না, ভরের আপেক্ষিকতা কি আমি এটা বুঝি না, এনার্জির আপেক্ষিকতা কি আমি এটা বুঝি না। এটা দুইটা সলিউশন, ঠিক আছে, দুইটা সলিউশন। প্রথম সলিউশন হচ্ছে ভাইয়া যে ক্লাসগুলো করাইছি ওই ক্লাসগুলো আবার সুন্দর মতো করো, ক্লাসগুলোকে সুন্দর মতো করো। বাট একটা সাজেশন থাকবে, ক্লাস করার আগে মেইন বইটা পড়বা। কি পড়বা? মেইন বইটা পড়বা, মেইন বুকস মাস্ট পড়বা, এটা হচ্ছে মাস্ট, মাস্ট, এটা মাস্ট, মেইন বই মাস্ট পড়বা। কেমন মাস্ট? ধর্মের মধ্যে কি, প্রতিটা ধর্মের মধ্যে কি একটা রিলিজিয়াস বই থাকে না? তুমি ধর্মের ব্যাপারে জানতে গেলে কি ওই বইটা পড়তে হয়, যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে কোরআন শরীফ। তো তুমি যদি এইচএসসি তে ভালো করতে চাও, এইচএসসির ধর্মের বই হচ্ছে মেইন বুক, মেইন বই তোমার পড়তে হবে, ঠিক আছে। মেইন বই পড়ে তুমি ক্লাসগুলো করবা ভাইয়ের, তাহলে দেখবো মোটামুটি সবগুলা কনফিউশন ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাও তোমরা স্যাটিসফাইড না, কিছু বান্দা থাকে না, আসর বান্দা, ভাই আমি একদম মডার্ন ফিজিক্সে কোপ দিয়ে দিব। কি করবা? ওদের জন্য কি করবা? ওরা মেইন বুকসে পাশাপাশি ইউটিউবে টপিক ধরে সার্চ করতে পারছে, হোয়াট ইজ লেংথ কন্ট্রাকশন, হোয়াট ইজ টাইম ডাইলেশন, হোয়াট ইজ এনার্জি কনজারভেশন, এই জিনিসগুলো সার্চ করতে পারো। দেখবা ইউটিউবে সুন্দর সুন্দর অ্যানিমেশন শো চলে আসে, বা আমাদের অ্যানিমেশন ভিডিও আছে, ওইগুলো দেখতে পারবা, ঠিক আছে, এগুলা দেখতে পাবা। ওকে, মেইন বুক, এটা হচ্ছে যারা কনফিউশন আছে। এখন 2 নম্বর বান্দা হচ্ছে যাদের কনসেপ্ট ক্লিয়ার। যেমন আমি যদি একজন বান্দার কথা বলি, নাম হচ্ছে সেজুতি, ওর কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে। সো এরকম বান্দা যারা আছে যাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার, ওরা কি করবা? ওরা হচ্ছে যত বেশি পারো প্র্যাকটিস করবা। এখন প্র্যাকটিস করার ওয়ে কি? আমরা কিন্তু তোমাদের স্লাইডগুলো দিয়ে দিচ্ছি, স্লাইডে অনেকগুলো ম্যাথ থাকে, হোমওয়ার্ক থাকে, তারপরে তোমাদের যে গাইড থাকে বা টেস্ট পেপার থাকে, ওগুলো কিন্তু অনেক ম্যাথ থাকে। ওইগুলো সলিউশন না দেখে তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা, যত বেশি পারো প্র্যাকটিস করবা। একটা কথা থাকে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আসলে মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য, প্র্যাকটিস মেক্স এ ওমেন পারফেক্ট। আসলে জাস্ট কিডিং, মানে জিনিসটা হচ্ছে এরকম যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট মানে কি? মানে হচ্ছে এই যে তন্নিমা ইসলামের ক্লিয়ার, হ্যাঁ, মিমি ক্লিয়ার, এরকম যারা ক্লিয়ার আছে, ঠিক আছে, ওদের কি করবা? যত বেশি প্র্যাকটিস করতে পারো, যত বেশি বলতে কি ভাই কি লিমিটেশন দিচ্ছি 100 200 না ভাই, তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারো, যত বেশি প্র্যাকটিস করতে পারো তুমি তত বেশি এই জিনিসগুলো দখলে নিয়ে আসতে পারবা, ঠিক আছে। প্র্যাকটিস করার ওয়ে কি? ভাইয়ের স্টাইলে দেখবে খুব সুন্দর সুন্দর ম্যাথ আছে, তুমি বিশ্বাস করো ভাই এই ম্যাথ তুমি কোথাও পাবা না। বাংলাদেশে অনেক রাইটার বইটা সেটা আছে, তুমি পাবা না কোথাও ভাই, অনেক জায়গা থেকে কালেকশন করে আনছি, ইংলিশ রাইটার স্পেশালি, ঠিক আছে। সো আগে হচ্ছে প্রায়োরিটি দিবা ভাইয়ের স্লাইডটাকে, স্লাইডে সুন্দর মতো যে ম্যাথগুলো আছে এগুলো নিজে নিজে করবা সলিউশন না দেখে। দেন মেইন বই যে ম্যাথগুলো আছে, মেইন বই যে ম্যাথগুলো আছে ভালো মতো বুঝো, মেইন বই না পড়লে কিন্তু তুমি স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি রুটিন তুমি পাসই করতে পারবা না। মেইন বই চিপা চাপা থেকে ওরা ম্যাথ দেই, চিপা চাপা যেখানে আছে থাপড়ায় থাপড়ায় ম্যাথ বের করে করবা, ঠিক আছে। মেইন বইয়ের ম্যাথগুলো করবা, দেন হচ্ছে বিভিন্ন সাপ্লিমেন্টারি আছে ওইগুলোর বই করবা, আমাদের শিক্ষক থেকে যে সাপ্লিমেন্টারি দেয় ওইটা করবা, করে সুন্দর মতো একটা নোট বানাবা, ঠিক আছে। এটা একটু নোট বানাবা, তারপর হচ্ছে অ্যাডভান্সের দিকে যাবা। অ্যাডভান্স অনেক কিছু আছে, যাদের আরো জানা লাগে বাইরে মেনশন করে পোস্ট দিও, ভাই হচ্ছে বলে দেবো যে অ্যাডভান্স কি কি পড়বা। বাট আপাতত হচ্ছে মেইন বই প্রথমে, দেন কনসেপ্ট ক্লিয়ার জন্য প্রচুর প্র্যাকটিস, কনসেপ্ট ক্লিয়ার জন্য কি প্রচুর প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস। এতটুকু যদি ফলো করো, এই দুইটা জিনিস যদি ফলো করো, তুমি ফিজিক্সের যে কোনো চ্যাপ্টারে ভালো করতে পারো, একদম কোপ দিতে পারবা, ঠিক আছে, একদম কোপ দিতে পারবা। আগে বেসিকটা পড়ে নিবা, দেন মিডিয়াম লেভেলে কিছু প্রবলেম করবা, অ্যাডভান্স লেভেলে কিছু প্রবলেম করবা, তাও যদি দেখো কনফিউশন থাকে মেইন বইটা আবার পড়বা, আবার বেসিকটা পড়বা, পরে কনসেপ্ট ক্লিয়ার জন্য অনেক অনেক প্রবলেম সলভ করবা, ঠিক আছে, অনেক অনেক প্রবলেম সলভ করবা, যত পারো তত প্রবলেম সলভ করবা।
সো আমাদের মডার্ন ফিজিক্সে আচ্ছা আমাদের স্লাইডে কিন্তু আর অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, ওইগুলো হোমওয়ার্ক হিসেবে করবা। ঠিক আছে, হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকবে, ওগুলো করে নিবা। সো আমাদের মডার্ন ফিজিক্সের থিওরির এটাই লাস্ট ক্লাস ছিল। আমরা হচ্ছে আরো সিকিউ এমসিকিউ এইসব ক্লাস নিয়ে আসবো। অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস আসবে। তো এই ক্লাসগুলো ভালো মতো করবা। এর আগে ভাইয়া যে কথাগুলো বলছি এই কথাগুলো যাতে একদম পারফেক্টলি পালন করে আসো। এমন যে ভাই একটা করছি আরেকটা করে নেই, একটা করছি আরেকটা করে নেই, আমি কম্পাউন্ড ইফেক্ট বুঝি, অটো ইলেকট্রিক ইফেক্ট বুঝি না, এক্স রে বুঝি, ব্ল্যাক বডি রেডিয়েশন বুঝি না, ভাই কাজে দিবে না। একটা জিনিস আরেকটা জিনিসের সাথে কোরিলেটেড। ঠিক আছে, তুমি যখন ব্ল্যাক বডি রেডিয়েশন পড়তে যাবা, স্টিফান বোলজম্যান সূত্র পড়তে যাবা, তখন দেখবে এই জিনিসপাতিগুলো কম্পাউন্ড কি বলে প্লাঙ্কের যে ইকুয়েশন আছে, এনার্জি ইকুয়েশন, এটা কাজে লাগতেছে। ঠিক আছে, এটা কাজে লাগতেছে। কাজল বলতেছে শেখো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা কমপ্লিট করলে বইটার জন্য কত পার্সেন্ট হবে? ফ্র্যাঙ্কলি বলতে হচ্ছে কোশ্চেন ব্যাংক কমপ্লিট করলে তুমি হচ্ছে আইডিয়া পাবা যে বইতে কি টাইপের কোশ্চেন আস্ক করে। মানে হচ্ছে ধরো কোন লেভেলের, কোন হার্ড লেভেলের কোশ্চেন আস্ক করে বা কোন ইজি লেভেলের কোশ্চেন আস্ক করে। হুবহু কমন আজ পর্যন্ত বইতে কখনো পাই নাই কেউ। মানে গত বছর একটা কোশ্চেন আসছে, সামনের বছরের কোশ্চেন আসবে, এমন হয় না। এমন হয় না। একই ধাঁচের আসে, ঠিক আছে, একই প্যাটার্নের আসে। কখনো তুমি কমন কোশ্চেন পাবা না, তুমি একটা আইডিয়া পাবা যে হচ্ছে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। সো আগে থেকে যদি তোমার আইডিয়া থাকে যে না কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, জিনিসটা এইভাবে চিন্তা করতে পারো। ধরো তুমি যুদ্ধে গেছো, ঠিক আছে, যুদ্ধে কি নিয়ে গেছো? চাকু নিয়ে গেছো। কেন? কারণ তুমি গ্যাস করছো যে তোমার অপোনেন্ট যে আছে ও চাকু নিয়ে আসবে, চাকু নিয়ে ধুম 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 করছো, ঠিক আছে। বাট একটু পরে দেখতে পারছো তোমার অপোনেন্ট যখন আসছে ও আসলে গান নিয়ে আসছে AK-47, আয়সায় দিছে দৌড় থেকে ঠুস করে গুলি দিয়ে ওড়ায়। তোমার চাকু কাজ করবে? করবে না কিন্তু, রাইট? সো তোমার অপোনেন্ট কি নিয়ে আসবে এই ক্ষেত্রে এটা ম্যাটার করে। অপোনেন্ট কি নিয়ে আসবে এটা ম্যাটার করে। সো বুয়েটের কোশ্চেন কমন পাবো না, ভালো কথা, সমস্যা নাই। বাট বুয়েট কি টাইপের কোশ্চেন করে এটা তোমার জানাটা ম্যান্ডেটরি। নয়তো এখানে স্ট্রোক করবা, ওইখানে প্রেসার পড়ে অনেক কিছু হয়ে যাবে। তো কি করবা? কোশ্চেন ব্যাংক মাস্ট সলভ করবা। বাট এর আগে ভাই যে কথাগুলো বলছে ওইগুলো আগে ফলো করবা, তারপরে কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, তারপরে কোশ্চেন ব্যাংক। বুঝতে পারছো কিনা বলো? সবকিছু ক্লিয়ার কিনা? সবকিছু ক্লিয়ার কিনা বলো? কোনো কোশ্চেন আছে তোমাদের? কোনো কোশ্চেন আছে কিনা বলো? হ্যাঁ করতে পারো, এখন থেকে সলভ করতে পারো। তোমাদের তো অনেক সময় হয়েছে, এখন থেকে এক দুইটা চ্যাপ্টার সলভ করে আগায় থাকতে পারো। হচ্ছে দেখবা যে কেমন কি হচ্ছে, কেমন ভাবে কোশ্চেন আসে, কেমন কঠিন কোশ্চেন আসে, ইজি কোশ্চেন আছে, ঠিক আছে, এগুলো দেখবা। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। আর তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে।